আচ্ছা, কেউ কথা বলবো না, রিকোয়েস্ট থাকবে কেউ কথা বলবো না। আমি কথা বলার দরকার পড়লে আপনি মাউথ অন করে কথা বলবেন, কিন্তু এখন আমি নিজে কথা বলবো, আপনারা একটু শুনবেন। টোটাল সাক্ষ্য আইন যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন এই সাক্ষ্য আইনটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব, এটা জরুরি। 1 নাম্বার লেখেন আপনারা, 1 নাম্বার। ঠিক আছে, নাম্বার ওয়ান লেখেন সংশোধনী। টপিক সংশোধনী থেকে, হ্যাঁ টপিক, 1 নাম্বার টপিক লেখেন সংশোধনী সাক্ষ্য আইনের। 2022 সালে যে সংশোধনীটা আসছে, এটা থেকে এমসিকিউ তে ওই লেভেলে প্রশ্ন হয় নাই, কিন্তু লিখিত পরীক্ষায় সংশোধনী থেকে একটা প্রশ্ন হতে পারে। সেই কারণে সংশোধনীটাকে আমাদেরকে ফোকাস করতে হবে। 1 নাম্বার টপিক হবে সংশোধনী রিলেটেড, মানে এই সংশোধনী টপিকের মধ্যে, এই সংশোধনী টপিকের মধ্যে যত রকম সংশোধনী আছে আমরা সব পড়ে ফেলবো। এই জন্য এই ফোল্ডারটার নাম দিয়েছে সংশোধনী ফোল্ডার। তাহলে 1 নাম্বার লেখেন সংশোধনী, একটা পৃষ্ঠার মধ্যে। তারপরের পৃষ্ঠায় চলে যান, পৃষ্ঠাটা গ্যাপ রাখেন। তারপরের পৃষ্ঠায় চলে যান, পুরা পৃষ্ঠাটা গ্যাপ রাখেন, এখানে আমি অনেক কিছু লিখাবো, শিরোনামগুলা। তারপরের পৃষ্ঠায় লেখেন 2 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক। 2 নাম্বার টপিক লেখেন প্রাসঙ্গিকতা, 2 নাম্বার টপিক লেখেন প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতা সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে আমরা সব এটার মধ্যে নিয়ে আসবো এই ফোল্ডারে। লিখিত প্রস্তুতিটা আপনার লিখিত বই থেকে গদবাঁধা কিছু প্রশ্ন পড়লে হবে না, লিখিত বই থেকে গদবাঁধা, কারণ লিখিত বইয়ের গত সালের প্রশ্ন, বিগত সালের, এগুলা থেকে আপনি ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবেন না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ড্র এ ক্লিয়ার কনসেপ্ট। 2 নাম্বার টপিক হচ্ছে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা লিখে ওই পৃষ্ঠাটা পুরা খালি রাখেন, পরের পাতায় চলে যান। 3 নাম্বার টপিক, 3 নাম্বার টপিক, ওখানে লিখেন আপনার জুডিশিয়াল নোটিশ। 3 নাম্বার টপিক লেখেন জুডিশিয়াল নোটিশ। তারপরের পাতায় চলে যান, ওই পাতা গ্যাপ দিয়ে পরের পাতায় চলে যান। ওই পাতার মধ্যে আপনি লিখেন, এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ, মানে যে সকল বিষয় প্রমাণ করার দরকার নাই, এই রিলেটেড প্রশ্নগুলো আমরা এখানে পড়বো। তারপরের পাতায় কয় নাম্বার টপিক? 5 নাম্বার, মেবি 5 নাম্বার টপিক লেখেন দলিল প্রমাণ। আচ্ছা 4 নাম্বার, 4 নাম্বার লেখেন দলিল প্রমাণ। আমি আগে একটা রূপরেখা তৈরি করতেছি, আপনি যদি রূপরেখা তৈরি না করে শুধু গদবাঁধা 20-30টা প্রশ্ন করে যান তাহলে গ্যাপ পড়ে যাবে। আমি এমন ভাবে তৈরি করে দিব যাতে কোনো গ্যাপ না পড়ে, পরীক্ষায় যাতে শতভাগ এটাও কমন পড়ে অথবাও কমন পড়ে। আচ্ছা, তারপর আপনি লেখেন 4 নাম্বার টপিক, তাই না? জি। আচ্ছা, 4 নাম্বার টপিক লেখেন দলিল প্রমাণ। দলিল প্রমাণ 5 নাম্বার টপিক স্যার। আচ্ছা 5 নাম্বার, যাই হোক আমি তো আর লিখতেছি না, আপনাদের লিখাচ্ছি, আপনারা মিসিং হয়ে বলেন। 5 নাম্বার টপিক লেখেন দলিল প্রমাণ, মানে একটা দলিল প্রমাণ নাম্বারিং আমরা ম্যাচিং করব স্যার, বলেন। পরে বলবো আবার, আপনি লেখেন দলিল প্রমাণ। জি 4 নাম্বার। আচ্ছা হ্যাঁ, 4 নাম্বার হলে 4 নাম্বার। দলিল প্রমাণ লেখেন, দলিল প্রমাণ 2টা ওয়ে আছে। একটা হচ্ছে দলিল প্রমাণ লিখে এভাবে টান দেন, এভাবে একটা টান দেন, এরও দেন 2টা, আমি চিত্রের মধ্যে দেখাচ্ছি, দাঁড়ান। আপনি দলিল প্রমাণ লিখে, এই যে দলিল প্রমাণ লিখে এরকম ভাবে, কথা বলবেন না, না লিখতে পারলে এটা আপনার ফল্ট। এরকম ভাবে টান দেন, টান দিয়ে লেখেন দলিলের বিষয়বস্তু প্রমাণ করে দলিল প্রমাণ করা যায়। দলিলের বিষয়বস্তু এই পাশে লেখেন, মানে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে দলিল প্রমাণ করা যায়। আর এই পাশে লেখেন দলিল সম্পাদন প্রমাণ করে দলিল প্রমাণ করা যায়। দলিল সম্পাদন।
তাহলে দলিল প্রমাণ করা যায় কিভাবে, যদি পরীক্ষায় সাপোজ এই টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে আসবে পরে আমরা দেখব। আমরা হচ্ছে টপিকটা নিয়ে নিলাম, দলিল প্রমাণ এইভাবে পড়লে দেখবেন যে আপনার 2 দিনে সাক্ষ্য শেষ। আমরা 3টা ক্লাস করব সাক্ষ্য আইনের। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, একদম বেসিক ক্লাস। এই আজকের ক্লাসের টপিক থেকেই পরীক্ষায় একটা টপিক পাবেন, এটা চিরন্তন সত্য কথা। এমসিকিউ তে আপনাদের যেমন 40 জন আমার গ্রুপ থেকে যারা পাস করছেন, এমসিকিউ তে আমার বই থেকে কি 87+ প্রশ্ন হুবহু কমন পড়ছে। রিটেনেও আমি ওইটা হুবহু কমন ফালায় দেখাই দিব যে কমন কিভাবে পড়ে একটা সাবজেক্টে, ইনশাআল্লাহ অথবা সহ, অথবা সহ। কারণ আমি যেভাবে ছেকে নিব কোনো কিছুই বাদ থাকবে না ইনশাল্লাহ। কারণ আপনাকে আইনজীবী হইতে হবে যে কোনো মূল্যে, আর আইনজীবী হওয়ার জন্য যেটা করতে হবে সবকিছুই করতে হবে। দলিল প্রমাণ 2 ভাবে করতে পারি আমরা, একটা হচ্ছে কি দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, আর একটা দলিল সম্পাদন প্রমাণ করে। তো দলিলের বিষয়বস্তু প্রমাণ করে আমরা কিভাবে দলিল প্রমাণ করতে পারি, এটা বলছে ধারা কত, ধারা যেহেতু এখনো বলি নাই এখানে জাস্ট একটু বলে রাখি, 61 থেকে 66 পর্যন্ত, অথবা আপনি 61 থেকে 65 পর্যন্ত দিলেই চলবে যদি 66 না পারেন। এটা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে কিভাবে দলিল প্রমাণ করা যায়। এই আইডিয়া যদি না থাকে তাহলে আপনি লিখতে পারবেন না। আর দলিল সম্পাদন যেটা, এটা হচ্ছে 67 থেকে 73 পর্যন্ত সংশোধনী সহ। সংশোধনীটা আমরা সংশোধনীর পার্টে বলবো, এই জন্য সংশোধনীটা এখানে বলতেছি না, কিন্তু বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে। যদি ডিজিটাল ভাইয়া দলিল দলিলের বিষয়বস্তু প্রমাণ কত ধারা থেকে একটু বলেন আবার। 61 থেকে 66, 61 থেকে, ঠিক আছে। আর দলিল সম্পাদন 67 থেকে 73 এর সংশোধনী সহ, ক খ এগুলো সহ। এখন এখান থেকে 2 ভাবে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে ডিজিটাল না যেটা সেটা দলিল সম্পাদন, আরেকটা হতে পারে ডিজিটাল। এই জন্য ডিজিটালের বিষয়টা সংশোধনীতে করবো এখানে আমি বলতেছি না, আমি শুধু রূপরেখাটা অঙ্কন করতেছি। আপনারা কি বুঝতে পারতেছেন? এই রূপরেখা ছাড়া আপনি আগাইতে পারবেন না। জি আচ্ছা, ভাইয়া। দলিল সম্পাদন গেল 67 থেকে 73। আচ্ছা, তারপরে 6 নাম্বার টপিক লেখেন, অনুমান। ভাই কে কয় নাম্বার টপিকে আসছি আমরা বলেন তো? 5 নং। 5 স্যার। পাঁচ চার আচ্ছা, একটা হচ্ছে সংশোধনী ছিল 1 নাম্বার টপিক, আবার একটু মিলিয়ে নেন। সংশোধনী এখান থেকে কি পড়বো আমি একটু পরে বলতেছি, সবাই মনোযোগ দিয়ে সাথেই থাকেন। সংশোধনীর যত সংশোধনীর আপনার প্রশ্ন আসে সব করে ফেলবো। যেমন সংশোধনীর একটা প্রশ্ন আমি আপনাকে দেখাই, তারপরে আমরা টপিকে যাই। অনেকে মনে হইতে পারে যে সংশোধনী থেকে আর কি করার আছে, অনেক কিছু করার আছে, এখান থেকে একটা প্রশ্ন পেতে পারেন যদি আপনার ভাগ্য। স্যার অনুমান 6 নম্বর টপিক। আচ্ছা, আমি দেখতেছি আবার কি পোলাপান কি ভুল করছে আমি দেখতেছি। আচ্ছা দেখেন, এই যে সংশোধনী বললাম এখান থেকে, এটা আমি একটু পরে আবার বলবো। দেখেন, সাক্ষ্য আইন 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? মানে ডিজিটাল রেকর্ড আর ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা পড়তে হবে। সাক্ষ্য আইনের 3 ধারাতে আছে। এই ধরনের রেকর্ড আদালত কিভাবে প্রমাণ করা যেতে পারে আদালতে? এই যে ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ড, এই রেকর্ডটা আপনি কিভাবে প্রমাণ করবেন, এবং এইটা যে প্রমাণ করবেন কি কি জিনিসের উপর ভিত্তি করে প্রমাণ করবেন, এই রেকর্ডের গ্রহণযোগ্যতাটা কিভাবে আপনি নির্ণয় করবেন? এটা বলছে 65 খতে, আর 65 কতে বলছে কিভাবে প্রমাণ করবেন। 65 কতে বলছে 65 খ এর উপর ভিত্তি করে প্রমাণ করতে হবে। আমরা একটু পরে এই ডিটেলসে যাব, ঠিক আছে? বুঝতে পারছেন? এই প্রশ্ন আসলে অনেকেই পারবে না। কারণ কি? কারণ একটাই, কারণ হচ্ছে বাংলাদেশের লিখিত বইয়ের মধ্যে কেউ এই প্রশ্নটা দেয় নাই, শুধু এতটুকু দিবে যে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বোঝায়, এটা পাবেন। কিন্তু এটা অনেক সময় নাও পেতে পারেন, কারণ এটা এখনো কোনো বার কাউন্সিল পরীক্ষায় আসে নাই। সামনের বছর আসলে পরের বছর আপনি বইয়ের মধ্যে পাবেন, কারণ অলরেডি আপনি বিভিন্ন বই ঘেটে ঘেটে দেখতেছেন, সব বিগত সালের প্রশ্ন, নতুন কোনো প্রশ্ন ভাবে অ্যাটাচ করা হয়নি। তাহলে আমাদেরকে নতুন প্রশ্ন করতে হবে, বিগত সালের প্রশ্ন করতে হবে। আচ্ছা, এটা আমি সংশোধনী পার্টে আলোচনা করব। এখন প্রথম পার্টটা ছিল সংশোধনী, 2 নাম্বার পার্টটা আমি বলছি প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা এখানে আমি পড়বো হচ্ছে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, প্রাসঙ্গিকতার নীতিসমূহ সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করো। তারপরে আমি প্রশ্নে যাবো আর কি। 3 নাম্বার টপিকটা কি দিয়েছিলাম? জুডিশিয়াল নোটিশ, তাই তো? মানে সাক্ষ্য আইনে যে বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই
4 নাম্বার টপিকটা দিয়েছিলাম দলিল প্রমাণ। দলিল প্রমাণ দুই ভাবে করা যায়। একটা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে দলিল প্রমাণ করতে পারি, আর একটা হচ্ছে দলিলের সম্পাদন প্রমাণ করে, মানে কে দলিলটা সম্পাদন করছে এটা প্রমাণ করে আমরা দলিল প্রমাণ করতে পারি। এখন পরীক্ষায় যদি নর্মাল প্রশ্ন আসে যে দলিল বলতে কি বুঝো, একটা দলিল কিভাবে প্রমাণ করা যেতে পারে, তখন আপনি লিখবেন দলিলের সংজ্ঞা দিবেন অ্যাকর্ডিং টু সেকশন 3। আর দলিল কিভাবে প্রমাণ করা যায় এটার জন্য আপনাকে চলে আসতে হবে, লিখবেন যে দলিল দুইভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ করে 61 থেকে 66, আর একটা হচ্ছে দলিলের সম্পাদন প্রমাণ করে 67 থেকে 73। এখন প্রত্যেকটা ধারা কি আছে এটা আমরা পরে দেখব। আর এগুলা না করে আপনি যদি পড়েন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন, অন্ধকারে হাঁটছেন, সফলতা আসবে না। আপনাকে রূপরেখা তৈরি করতে হবে, নাহলে পরিশ্রম বৃথা যাবে। আচ্ছা, তারপরে 4 নাম্বার টপিক গেল। 5 নাম্বার টপিকে আমি কি বললাম? অনুমান। অনুমান বলতে কি বুঝো? একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, ধরেন এই টাইপের প্রশ্ন আসতে পারে অনুমানের টপিক থেকে। তাহলে আপনি 4 নাম্বার পাতায় অনুমান লিখেন, লিখে একটা প্রশ্ন এখন লিখেই ফেলেন যে অনুমান বলতে কি বুঝো, একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, লিখছেন? একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, তারপরে আমি প্রশ্ন লিখাবো। এখন আমি একটা প্ল্যানিং করতেছি যে আমাকে কি করতে হবে, বুঝছেন? আমি কিন্তু পড়া শুরু করি নাই, কি করতেছি? প্ল্যানিং করতেছি। আচ্ছা, এটা ছিল 5 নাম্বার টপিক। অনুমান, অনুমানের উপর টপিক। অনুমান লিখে নিচে টান দিয়ে লেখেন অনুমান বলতে কি বুঝো, একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। এই প্রশ্ন যদি আসে তাহলে আপনি কি লিখবেন? এখানে ডিজিটাল দলিল কিন্তু আমি বলি নাই, আমি বলছি নর্মাল দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। এটা প্রশ্নটা আসলে আপনার 79 থেকে 90 এর ক পর্যন্ত গুরুত্বপূর্ণ ধারাগুলা লিখতে হবে। যেমন অনেকে লিখবে শুধু 30 বছরের পুরাতন দলিল 90 ধারা, এটা শুধু এটা উত্তর না। এটা যদি শুধু দলিল সম্পর্কে আসে সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে 79 ধারা, সার্টিফাইড কপি সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। আম মুক্তারনামা, এটাও তো একটা দলিল। আম মুক্তারনামা সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, যদি ডিজিটাল ফরম্যাটে থাকে, ডিজিটাল ফরম্যাটে চুক্তি থাকে না 85 ক খ, এগুলাতে দেখবেন এগুলো সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। তারপরে হচ্ছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। তারপরে হচ্ছে ডিজিটাল রেকর্ড, যেটা 90 এর কত বলছি, এই সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। আমি আশা করছি যে আপনার প্রশ্ন বুঝেছেন এবং ধারাটা ফাইন্ড আউট করতে পেরেছেন। পরীক্ষা হলে প্রথম কাজই হচ্ছে প্রশ্ন বোঝা এবং ধারাটাকে ফাইন্ড আউট করা। এটা করে তারপর আপনার লেখা শুরু করা। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, প্রশ্ন বোঝাটাও একটা পরীক্ষা। জি স্যার। তাহলে এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? জি স্যার, আচ্ছা, এটা কয় নাম্বার টপিক গেল? এটা স্যার 5 5 নাম্বার টপিক। 5 নাম্বার। আজকে এই জি। 5টা টপিকই থাকবে। এই 5টা টপিকই পড়তে পারলে আপনি দেখা গেল যে অথবা এক পার্ট পারবেন। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে আরো 5টা টপিক নিয়ে আসবো, তারপরের ক্লাসে আরো 10টা। এই 20টা টপিকে মোট প্রশ্ন থাকবে 50 থেকে 60টা। কিভাবে হবে, কারণ এই যে রূপরেখার ভিতরে এখন প্রশ্ন ঢুকাইলে আপনি বুঝতে পারবেন কিভাবে 50 থেকে 60টা প্রশ্ন হয়ে যায়। এবং সাপোর্টিং হিসাবে আরো 20-30টা, টোটালি 100টা প্রশ্ন হয়ে যাবে ছোট বড় মিলিয়ে। ঠিক আছে, এই জন্য আমার 3টা ক্লাস লাগবে। কয়টা ক্লাস? 3টা। আজকে হচ্ছে আমরা 90 এর ক পর্যন্ত একটা ছোট্টখাটো রূপরেখা তৈরি করছি। তারপরে এখান থেকে অনেক কিছু আমাদেরকে দেখতে হবে। এখনো অনেক কিছু পড়া হয়নি, আমরা এখন ভিতরে ঢুকাবো আর করবো, ঢুকাবো আর করবো। মেসেজ ক্লিয়ার? আমাকে একজন এই 5টা টপিকের শিরোনাম শুনান পড়ে, আমি একটু শুনি কি লিখছেন, তারপরে আমরা পড়া শুরু করবো। এখনো শুরু করিনি, দ্রুত। স্যার আমি জসিমউদ্দিন, আমি একটু বলি স্যার। হচ্ছে 1 নাম্বার জি, টপিক। জসিম ভাই। জি স্যার, টপিক 1 হচ্ছে সংশোধনী, টপিক 2 হচ্ছে প্রাসঙ্গিকতা, টপিক 3 হচ্ছে
জুডিশিয়াল নোটিশ, টপিক 4 দলিল প্রমাণ, টপিক 5 অনুমান। অনুমান। ওকে, ঠিক আছে, আমরা আজকে এতটুকুই করব। এখন আমরা প্রশ্ন টপিকের আলোকে প্রশ্নে চলে যাব। আচ্ছা, এখন আমরা সংশোধনীতে যাই। 1 নাম্বার পৃষ্ঠাতে চলে যান সবাই। 10 সেকেন্ড সময় দিলাম। 1 নাম্বার পৃষ্ঠায় চলে যান। গিয়ে আপনি কি স্লাইডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন? এই যে এই প্রশ্নটা যেটা ব্লক করছি, এই প্রশ্নটা জি, একজন দেখা পড়েন। আপনাদের দিয়ে কিছু কাজ করাবো। এই প্রশ্নটা একজন পড়েন আর বাকিরা শুনেন। স্যার হচ্ছে যে সাক্ষ্য আইন সংশোধন 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? এই ধরনের রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যেতে পারে এবং এর গ্রহণযোগ্যতার শর্তাবলী আলোচনা করুন। আশা করি সবাই এই আঁকাআঁকি করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রশ্নটা। তাহলে আমরা সংশোধনীর টপিকে চলে গেলাম। এখান থেকে আমরা 10টা প্রশ্ন তৈরি করব সংশোধনী থেকে। কি কি 10টা প্রশ্ন হইতে পারে যদি সংশোধনী থেকে কোনো প্রশ্ন চলে আসে, এবং আমি এতটুকু নিশ্চিত একটা সংশোধনী থেকে একটা প্রশ্ন থাকবে, যেহেতু এই জায়গাটা এখনো হাত দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইন সংশোধন 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? তাহলে এটা আমরা পড়বো এখন। ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে আমরা কি বুঝি? আমরা ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝি এটা সহজ ভাষায় আমরা আগে বুঝে নিই। সহজভাবে যদি আমি বলতে চাই ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে আমরা কি বুঝি, সহজভাবে যদি বলতে যাই, সেক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে মানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যে ধরনের তথ্য উপাত্ত আমরা তৈরি হয়, ইলেকট্রনিক মাধ্যমে যেগুলা ধারণ করা হয় তথ্য উপাত্ত, এগুলাই হচ্ছে কি ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। ইলেকট্রনিক ডিভাইসে যেগুলা কি করা হয়, তথ্য বা উপাত্ত সংগ্রহ করা হয়, এগুলো হচ্ছে কি ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। এখন আমরা সংজ্ঞা একদম যদি দেখতে যাই, সাক্ষ্য আইন সংশোধন 2022-এর আলোকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হলো আপনার ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম, তারপর হচ্ছে কম্পিউটার জেনারেটেড মাইক্রোফিচ, অডিও ভিডিও, ডিজিটাল ডিস্ক যেমন ডিভিডি, সিসিটিভি রেকর্ড, ড্রোন ডাটা, তারপর সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার বা ডিজিটাল নিরাপত্তা আইন 2008-এ সংজ্ঞায়িত অন্য কোনো ডিজিটাল ডিভাইসের রেকর্ড যা এর মাধ্যমে প্রস্তুত, প্রেরিত, প্রাপ্ত বা সংরক্ষিত হয়। ঠিক আছে, এইগুলাই হচ্ছে কি ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। তার মানে এই জিনিসটা আপনাকে একটু কি করতে হবে, মনে রাখতে হবে। এটা লেখার দরকার নাই, এখন কোনো কিছু লেখার দরকার নাই। আমি হচ্ছে কি করব, ইয়ে দিয়ে দিব, ওই শিট দিয়ে দিব 1-2 দিনের মধ্যেই টোটাল শিট দিয়ে দিব। এটা একটু কাজ চলতেছে। আচ্ছা, এটা হচ্ছে কি ইলেকট্রনিক রেকর্ড। তার মানে সহজ ভাষায় ইলেকট্রনিক মাধ্যমে যেগুলো ধারণ করা হয় সেগুলাই হচ্ছে কি ইলেকট্রনিক রেকর্ড। তো এরপরের প্রশ্নটা, প্রথম প্রশ্নটা আমরা সলভ করতে পারছি যে সংজ্ঞা, যে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝি। পরের প্রশ্নটা হচ্ছে এই ধরনের রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যায়। তারপরে আমরা আপনার চলে যাব এই ধরনের রেকর্ড আদালতে কিভাবে প্রমাণ করা যায় এটার মধ্যে। তো এই ধরনের রেকর্ড 65 ক এবং 65 খ, তাইলে আপনি টপিক 1-এ লেখেন এই প্রশ্নটা। এই প্রশ্নটা কি লিখছেন? না স্যার, এটা লিখতে পারে নাই তো স্যার, একটু সময় দিতে হবে তাহলে। স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। আমি শিট দিয়ে দিব, অতএব লেখার দরকার নাই, স্ক্রিনশট নেন একটা দ্রুত। এই স্যার প্রশ্নটা আসতে পারে। ওকে, তারপরে আমরা সংজ্ঞা পড়লাম। এখন আমরা দেখব যে এই যে ডিজিটাল বা ইলেকট্রনিক যে রেকর্ড, এটা কিভাবে প্রমাণ করা যায়, এটা কোথায় বলা আছে। প্রমাণের বিষয়টা বলা আছে 65 ক ধারাতে। আর এই প্রমাণটা কতটুকু গ্রহণযোগ্য হবে এটা বলা আছে 65 খ ধারাতে। তাহলে 65 ক এবং 65 খ লেখেন তাহলে। ধারা 3 যোগ 65 ক যোগ 65 খ। আমি হচ্ছে সামনের শুক্রবারের আগে আপনার হাতে শীটটা পৌঁছায় দিব। এটা একটু কাজ করতেছি, দেখেন প্রশ্ন নিচে আর উত্তর উপরে, এগুলো একটু সাজায় আমি এটা কি করব কালকের মধ্যে সাজানো শেষ হলে
আপনি বৃহস্পতিবারে আমি ধারাটা ক্লিয়ার আর করে একবার দিব, বলো। ঠিক আছে? তারপরে শুক্রবার পেয়ে যাবেন। ওকে, আমরা হার্ড আচ্ছা তাহলে কপি পড়াটা আর হবে কথা স্যার। বলেন নাকি, কথা বলেন না। তাহলে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝি, এটা শেষ হলো। আর এই ইলেকট্রনিক রেকর্ড বা ডিজিটাল রেকর্ডের প্রমাণ কিভাবে করব এবং সেই প্রমাণের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে, এটা বলছে 65 কতে ডিজিটাল রেকর্ড সম্পর্কে প্রমাণ, আর ডিজিটাল রেকর্ড সম্পর্কে গ্রহণযোগ্যতা বলছে 65 কতে। এখন আমরা চলে আসি ধারা 65 কতে কি বলছে। 65 কতে বলছে এটা একটা নির্দেশিকা। আচ্ছা, আমি কেন সংশোধনী আগে পড়াচ্ছি, কারণ সংশোধনীতে আপনারা অনেকেই স্টেপ করে গেছেন, আপনারা অনেকে পড়েন নাই ঠিকঠাক মতো, ঠিক আছে? এটা কি করছেন, অনেকেই পড়েন নাই। তো যেহেতু পড়েন নাই, সেই হিসাবে আপনার এটা আগে পড়তে হবে। আমার জানা আছে কোনটাতে আপনি পড়ছেন কম, কোনটা বেশি, এই জন্য এটা কম পড়ছেন, এই জন্য এটা আমি আগেই ফোকাস করেছি। তো 65 কতে যেটা বলছে এটা একটা নির্দেশিকা বা একটা নির্দেশনা দেওয়া আছে। এখানে এখানে কি বলা আছে যে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যাবে। এই 65 কয়ের মূল কথা হচ্ছে ডিজিটাল প্রমাণ দাখিল করতে হলে 65 খ ধারার নিয়ম কানুন মেনে করতে হবে। তার মানে 65 কতে যে ডিজিটাল রেকর্ড আপনার প্রমাণের বিষয়টা বলছে, এই ডিজিটাল রেকর্ডটা প্রমাণ করতে হলে 65 ক্ষয়ের নীতিমালা মেনে আপনাকে করতে হবে, না হলে এটা প্রমাণ করা যাবে না। শর্ত 65 খতে দিয়ে দিছে, 65 খতে গ্রহণযোগ্যতার শর্ত দিয়ে দিছে। কি শর্ত দিছে, এই শর্তগুলো আমরা এখন দেখব। এখানে বলছে মূল দলিলের প্রয়োজন নাই। তার মানে ডিজিটাল যে দলিলটা, ধরেন যে একটা সিসিটিভি ফুটেজ আপনার একটা কম্পিউটারে সংরক্ষণ হয়েছে, এখন কম্পিউটারটা নিয়ে যাওয়ার দরকার নাই আপনার আদালতে। আপনার এই যে কম্পিউটারে যে ফুটেজ গুলা ধারণ হয়েছে ওইটা আপনি পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারেন, ডিভিডি করে নিয়ে যেতে পারেন। এটাই বলছে মূল দলিলের প্রয়োজন নাই। তার মানে কথা হচ্ছে যে ডিজিটাল যে তথ্যটা, সেটা যদি কাগজে ছাপা হয় অথবা কম্পিউটার দিয়ে যদি এটা তৈরি হয়, ডিজিটাল রেকর্ডটা যেমন সিসিটিভি ফুটেজ এই সমস্ত ইস্যুটা, এটা যদি আপনার কম্পিউটারে সংরক্ষিত হয়, ঠিক আছে, এবং এই তথ্যকে একটা আইনি দলিল হিসাবে আমরা, ডিজিটাল দলিল হিসাবে আমরা গ্রহণ করব। আর এই ডিজিটাল দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য ডিজিটাল ডিভাইস বা রেকর্ড আদালতে আনার দরকার নাই, এটাকে মূল দলিলের প্রমাণ হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে? কম্পিউটারে যদি আপনার যে ডাটাটা সেভ হয়েছে, ওই ডাটাটা আপনি যে কোনো ওয়েতে আপনি দিয়ে দিতে পারেন, এইটাকে তখন কি মূল দলিলের প্রমাণ হিসেবেই গণ্য করা হবে। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। তারপর শীট দিলে এখানে পড়ে ফেলবেন, পড়ে বুঝে যাবেন। তারপরে দেখেন আরো কিছু শর্ত। নিয়মিত ব্যবহার, যে কম্পিউটারে এই তথ্যটা সংরক্ষিত হয়েছে, ধরেন যে আমার এখন ল্যাপটপ থেকে ক্লাস করছি, এই ল্যাপটপে সিসিটিভি ফুটেজের আপনার এই ইয়েগুলা সংরক্ষিত হচ্ছে। কম্পিউটারে যে তথ্যগুলা সংরক্ষিত হবে, এটা যেন নিয়মিত ভাবে সংরক্ষিত হয়, ঠিক আছে? দৈনিক নিয়মিত ভাবে তথ্যগুলা যেন সংরক্ষিত হয়, এটা একটা শর্ত। আর একটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যেন এটা সংরক্ষিত হয়, ঠিক আছে? যেভাবে দেখানো হয়েছে এবং যেখান থেকে আসছে সেখানে যেন তথ্যটা ঠিক সেভাবেই থাকে, কোনো ম্যানিপুলেশন যেন না করা হয়। আরেকটা হচ্ছে কম্পিউটারটা যেন ত্রুটিমুক্ত থাকে। আপনি যে কম্পিউটারে ডাটাগুলো সেভ হচ্ছে, মূল ডাটাটা, ওইটা যদি বিঘ্নিত হয় কম্পিউটারের ত্রুটির কারণে, তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। তাইলে কম্পিউটারটা ত্রুটিমুক্ত থাকতে হবে, যাতে ডিজিটাল রেকর্ডটা সুন্দরভাবে আপনার সংরক্ষিত হইতে পারে। তাহলে এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই চলছে আর কি। এইটাই হচ্ছে ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। তাহলে ডিজিটাল রেকর্ডটা গ্রহণযোগ্য হইতে হলে আপনার নিয়মিত ব্যবহার হইতে হবে, যেখানে ডাটাটা সংরক্ষণ করছে নিয়মিত ভাবে ডাটা সংরক্ষিত হইতে হবে, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হবে, আর হচ্ছে কম্পিউটারটা ত্রুটিমুক্ত থাকতে হবে। এই তিনটা পয়েন্ট মনে রেখে তারপর বাকিগুলো আপনি অ্যাড করে দিবেন। এগুলো লেখার দরকার নাই, আমি হচ্ছে হার্ড কপি দিয়ে দিব কুরিয়ার করে। কালকে সময় লাগবে আমার, তারপরের দিনই পেয়ে যাবেন। আমি এটাকে রেডি করতেছি। তাহলে একটা প্রশ্ন শেষ হয়েছে। এখন এই প্রশ্নটাই আবার হচ্ছে অন্যভাবেও আসতে পারে, এই একই প্রশ্ন। আচ্ছা, আরেকটা বিষয় জেনে রাখেন যে এই যে ডিজিটাল তথ্য যেটা আপনি আদালতে প্রমাণ হিসাবে আপনি সাবমিট করবেন, এই তথ্যটা যেন নির্ভরযোগ্য উৎস থেকে আসে। গ্রহণযোগ্য হইতে হলে, ধরেন যে আপনি একটা কম্পিউটারে সংরক্ষিত একটা ডাটা, আপনি কম্পিউটারে সংরক্ষণ না, আপনি এমন একটা ডাটা অন্য কোনো ভাবে যে কোনো উপায়ে আপনি তৈরি করে নিয়ে আদালতে জমা দিলেন, হবে না। মানে এটা এমন ভাবে হইতে হবে ডিজিটাল তথ্যটা, যেটা
আপনার নির্ভরযোগ্য কোনো তথ্য থেকে আসছে, মানে এই ডিজিটাল তথ্যটা যেখানে তৈরি হয়েছে এখানে যেন কোনো ধরনের প্রক্রিয়াগত ভুল না থাকে এবং তথ্যের কোনো ভুল বা পরিবর্তন না হয়। মনে করেন সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে একটা, এখন আপনি কি করছেন এখান থেকে সরাইয়া এটা হচ্ছে অন্য জায়গায় নিয়ে আরো অন্য কিছু অ্যাড করলেন, কারো মাথা কাইটা ফেললেন বা অন্য কিছু অ্যাড করে ম্যানিপুলেশন করে আপনি একটা ডাটা তৈরি করে আদালতে দিবেন, হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ এটার এক্সপার্ট আছে, আইটি এক্সপার্ট, এরা কিন্তু ধরে ফেলবে। ঠিক আছে? আর এইরকম তথ্য প্রমাণ করার জন্য একজন দায়িত্বশীল ব্যক্তির লিখিত প্রমাণপত্র দরকার হবে, ঠিক আছে, যে এই তথ্যটা সঠিক। ঠিক আছে, এই নিয়মগুলো যদি আপনি মেনে ডিজিটাল ফরম্যাটে ডিজিটাল তথ্যগুলো সংরক্ষণ করেন তাহলে সেই তথ্যটা আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে। আশা করছি বুঝতে পারছেন ডিজিটাল প্রমাণের ইস্যুটা। তাহলে একটা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল, অথবা এটা এইভাবেও আসতে পারে, দেখেন ওই প্রশ্নটাকে অন্যভাবেও আসতে পারে। কিভাবে? যে ডিজিটাল তথ্য কি সাধারণভাবে আদালতে প্রমাণ হিসেবে ধরা যায়? এটার উত্তর কি হবে এখন আপনারা বলেন? ডিজিটাল তথ্য কি সাধারণভাবে আদালতের প্রমাণ হিসেবে ধরা যায়? ধরেন ওই প্রশ্নটা ওইভাবে বলছি, এখন আরেকভাবে বলতেছি। পরীক্ষায় কোন ভাবে আসে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। ডিজিটাল তথ্য কি সাধারণভাবে আদালতে প্রমাণ হিসেবে গণ্য করা যায়? অবশ্যই আদালতে সাধারণভাবে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। আচ্ছা, যদি না হয় তাহলে কখন এবং কি, কখন এবং কি শর্তে এই তথ্য আদালতে প্রমাণ হিসেবে দেখানো যেতে পারে? কিভাবে এটা আদালতে প্রমাণ হিসেবে আপনি দেখাইতে পারেন এটা সহজ ভাষায় বুঝাই দিতে বলতেছে, এটার আমার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা বুঝাই দিতে বলতেছে। তাহলে আপনি এটার মধ্যেও কি আনবেন? 65 ক 65 খ আনবেন। আপনি প্রথম বলবেন যে ডিজিটাল তথ্য যেটা কম্পিউটারে তৈরি কোনো ফাইল বা অনলাইন থেকে পাওয়া কোনো ডেটা যেটা সাধারণভাবে আদালতে সরাসরি প্রমাণ হিসেবে ধরা হয় না। এর কারণ হলো এই তথ্য সহজেই পরিবর্তন বা বিকৃত করা যায়। ডিজিটাল তথ্য সহজেই কি করা যায়? পরিবর্তন বা বিকৃত করা যায়। তবে সাক্ষ্য আইনের 65 ক এবং 65 খ এর যদি নিয়ম অনুযায়ী ডিজিটাল তথ্যটা সংরক্ষিত হয় তাহলেই সেটা আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। বুঝাইতে পারছি? এই বুঝতেছেন নাকি মাথায় ঢুকতেছে না? ঢুকছে ভাইয়া। হ্যাঁ, স্বাধীন ভাই ঢুকছে? পাস করতে জি হবে ভাইয়া। কিন্তু আপনাকে। তাহলে ডিজিটাল এই প্রশ্নগুলো কিন্তু আপনারা পড়েন না, এগুলো কেউ পড়াবে না, কারণ এগুলো জটিল ঝামেলা, যাওয়ার দরকার কি অযথা। ওই 10টা বিগত সালের প্রশ্ন আছে, ওই প্রমাণের দায়ভার কি, অ্যাস্টপেল কি, এই এই- এই ইয়া এই মৃত্যুকালীন ঘোষণা, এরকম 8-10টা টপিক পরে আপনারা ছেড়ে দিবে, আপনি পরীক্ষা হলে গিয়ে দেখবেন হাই হাই কোত্থেকে কি আসছে আমি তো পারতেছি না। কারণ সহজ প্রশ্ন আসলে অনেক সময় পারে না। কেন পারে না? ওগুলো পড়ে না। কিছু সংজ্ঞা চলে আসবে, আপনি পড়েন নাই, কারণ বিগত সালের 10টা প্রশ্ন আপনার পড়ায় ছেড়ে দিচ্ছে, আপনি ওইটা পড়ে নাচছেন, পরীক্ষা হলে গেছেন গিয়ে দেখছেন যে আইসা পড়ছে এরকম ক্রিটিক্যাল প্রশ্ন। তাহলে আপনার যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কোনো টাইপের প্রশ্ন আসলে আপনি পারবেন, আর আমার কাজ হচ্ছে আপনার বেসিকটাকে স্ট্রং করে দেওয়া। তাহলে এই প্রশ্ন আর ওই প্রশ্ন একই প্রশ্ন, 65 ক খ দিয়ে যে স্বাভাবিক প্রক্রিয়াভাবে দেখবেন। আর এই যে সার্টিফিকেশনটা, এটা একটা বিশেষ লুক দিয়ে সার্টিফিকেশনটা নিতে হবে। এই যে একটু আগের যে প্রশ্নটা, এই প্রশ্ন আর এই প্রশ্ন কি একই প্রশ্ন? তাহলে একটা প্রশ্ন শেষ হয়েছে আমাদের ডিজিটাল রেকর্ড নিয়ে, একটা প্রশ্ন শেষ হয়েছে। এখন 2 নাম্বার প্রশ্ন লেখেন সংশোধনীর। ডিজিটাল রেকর্ডের বিষয়ে আদালত কি অনুমান করতে পারে? লেখেন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। আমার এটা হচ্ছে অ্যাডভান্স স্টাডি, সিম্পল না। ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? বুঝছেন? ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? লিখছেন? ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? তাই এটার প্রশ্ন আসলে কি দিবেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? তার মানে প্রশ্নটা কিন্তু অনুমানের দিকে চলে গেছে। এটা কিন্তু ডিজিটাল অনুমান,
নর্মাল অনুমান তো 79 থেকে 90 এর ক পর্যন্ত সব চলে আসছে এটার মধ্যে। এখন ডিজিটাল অনুমান বললে ডিজিটাল স্পেসিফিক জায়গায় যাইতে হবে। তো ডিজিটাল অনুমান বললে দেখেন এতটুকু জানলে আপনার কাজ শেষ। এটাই হচ্ছে প্রশ্ন ধরা। এটাই হচ্ছে কি প্রশ্ন ধরা। 81 ক, 85 ক, 85 ক, 90 ক শেষ। 3 নম্বরের প্রশ্ন শেষ। এটাও চলে আসতে পারে। ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? তাহলে ডিজিটাল অনুমানের কথা মানে ডিজিটাল দলিল আর কি এটা। ডিজিটাল রেকর্ড না বইলা বলতে পারে ডিজিটাল দলিল। এইটাই ডিজিটাল দলিল। 81 ক, 85 ক, এখানে কি কি দ্বারা আসবে ভাইয়া? ও 81 ক, 81 ক ডিজিটাল 85 আকারে ক, গ্যাজেট। 85 আমার কথা ক। শুনেন, কথা বলেন না। ডিজিটাল আকারে গ্যাজেট, এটা কি একটা ডিজিটাল দলিল না? জি। আচ্ছা, ডিজিটাল আকারে চুক্তি। আচ্ছা, আম মুক্তারনামা যেটা পাওয়ার অফ অ্যাটর্নি 85 দিলে কিন্তু এখানে হবে না। 85 চাই নাই, আমি চাইছি ডিজিটাল। তো ডিজিটাল অনুমান কিন্তু 85 তে বলে নাই, কততে বলছে? 85 কতে। 81 কতে হচ্ছে ডিজিটাল আকারে গ্যাজেট, 85 ক ডিজিটাল আকারে চুক্তি। এই যে শেয়ার প্রিজিউম করবে। এই উত্তর দিয়ে দিব আমি, লেখার দরকার নাই, খালি টপিকের নিচে যারাগুলা লেখেন। আজকের ক্লাস হচ্ছে একদম বেসিক ক্লাস। তারপরে সামনের ক্লাসে আপনার হাতে শীট থাকবে আর আমি পড়াবো, আপনি মিলাইবেন, আমি খালি বলবো পৃষ্ঠা উল্টান। এটাতে এটা আছে, এটা পড়বেন। 2 দিন লাগবে, একদিনে আমার 7 পয়েন্ট শেষ হয়ে যাবে যদি আপনার বেসিক স্ট্রং থাকে। আমি ধরে নিচ্ছি আপনার বেসিক স্ট্রং, বিকজ আপনি মাত্র 2 দিন আগে এমসিকিউ শেষ করে আসছেন। আচ্ছা, তারপর 85 খ, তারপর 90 এর ক। 90 আসবে না কিন্তু এখানে, কারণ 90 এর ডিজিটাল রেকর্ড বলে নাই। ডিজিটাল রেকর্ডের যে বিষয়টা 90 এর কতে বলছে, 5 বছরেরটা 5 90 এর কয়? বছরের পুরাতন। হ্যাঁ, এটা মে প্রিজিউম করবে। হ্যাঁ, ওকে, তারপর উদাহরণ দিয়ে দিচ্ছি, এগুলো আমরা দিয়ে দিব। তাহলে এই প্রশ্নটাও শেষ। এই প্রশ্নটাও শেষ। আপনাকে এগুলা বুঝতে হবে, নাইলে আপনি পরীক্ষা পাশ করা কঠিন হবে। যেহেতু একটু বার কাউন্সিলের মনে হইতে পারে যে পাস কি বেশি করে ফেলছি কিনা, আমি একটু ছাঁটাই করি, তখন কিন্তু প্রশ্ন কঠিন করে দিলে কিন্তু আপনার ছাঁটাই হয়ে যেতে হবে। কিছু কিছু ছেলে পেলে কিন্তু আমি দেখছি বেসিক খুব দুর্বল হওয়া সত্ত্বেও এবছর পাস করে ফেলছে। এরা কিন্তু ঝরে যাবে। অতএব অতএব আপনাকে সতর্ক করে বলছি, আপনাকে কিন্তু মন খারাপ করার জন্য বলছি না, কিছু লোক ঝরে যাবে। আপনাকে কেয়ারফুল হওয়ার জন্য বলছি, আপনি একটু অ্যালার্ট হয়ে পড়বেন যাতে সেই ঝরে পড়ার মধ্যে আপনি না পড়েন। কারণ 20% ছেলে পেলে ঢুকে গেছে যারা হচ্ছে বেসিক স্ট্রং না। ভাগ্যের গুণে হয়তোবা ঢুকে গেছে কিছু ছেলে পেলে, আমি আমার জানা মতে। এরা কিন্তু ঝরে যাবে, বারবার বলছি। অতএব খুব আনন্দিত না হয়ে সতর্কতার সাথে পড়েন। যারা একটু দুর্বল আছেন তারাও পাস করে যাবেন যদি আমার কনসেপ্ট ধরে ধরে আপনি আগান। আর এগুলা পুরোপুরি পড়াচ্ছি না আমি, সামনের ক্লাসে আপনাকে নোট দিয়ে আমি হচ্ছে 100% পড়াবো। এখন আমি শুধু এরিয়াটা বলতেছি আর প্রশ্নটা বুঝবেন কিভাবে এটা নিয়ে কাজ করছি। আচ্ছা, তারপরে নেক্সট 3 নাম্বার লেখেন সংশোধনীর। সংশোধনীর সব আমরা এটার মধ্যে পড়ে ফেলবো। 3 নাম্বার লেখেন শারীরিক বা ফরেনসিক প্রমাণ এবং এই বিষয়ে বিশেষজ্ঞের মতামত এবং আদালতের অনুমান। শারীরিক বা ফরেনসিক প্রমাণ জিনিসটা কি, এগুলো অনেকেই কম বুঝে। শারীরিক প্রমাণ কি? যেটা শরীর থেকে প্রাপ্ত স্যাম্পল। সেটা হইতে পারে রক্ত, সেটা হইতে পারে চুল, সেটা হইতে পারে দাঁত, সেটা হইতে পারে শরীরে লেগে থাকা কোনো জামা কাপড়। ঠিক আছে, একটা আসামের জামা কাপড় পাইলেও সেখান থেকে ডিএনএ অ্যানালাইসিস করে আপনার বের করে ফেলা যায় যে এই জামাটা কে পরছে, এটা কার শরীরে ছিল। কারণ আমাদের কুশের যেই আপনার যেটা হচ্ছে যেটা আমরা বলি, ওই যে শীতকালে যেটা হয় কি বের হয় চামড়া থেকে, ওই যে কি বলে এটারে, ওই যে কি করলে যে আসে সেল সেল সেল, ওই সেলও কিন্তু শার্টে লেগে থাকে। ওই শার্টটাকে যদি আমরা টেস্ট করি ডিএনএ টেস্টের মাধ্যমে, আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এই শার্টটা কে পরছে। একটা ছোট নোট পরে আছে, এটাও ডিএনএ টেস্টের মাধ্যমে বের করা যাবে যে এটা কার নোট। একটা চুল পরে আছে, চুল থেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে এটা কার চুল। ঠিক আছে, তারপর স্পার্ম, তারপর যে কোনো কিছু আপনার বডির যে কোনো অর্গান, সবকিছু থেকে আমরা বের করতে পারবো। আর এটা হচ্ছে শারীরিক প্রমাণ, এটার ইংলিশ হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। আর ফরেনসিক এভিডেন্স,
কোনটা? ফরেনসিক এভিডেন্স হচ্ছে এই যে আপনার শরীর থেকে যে চুল, আঙ্গুলের ছাপ, তারপর পায়ের ছাপ, রক্ত, বীর্য, চুল, হ্যাঁ, এই যে বিষয়গুলা, এগুলা ল্যাবরেটরিতে যে টেস্ট করে, ওই টেস্টের রিপোর্টটাকে আমরা বলতেছি ফরেনসিক রিপোর্ট। মানে হচ্ছে কি, ফরেনসিক প্রমাণ। শারীরিক প্রমাণের উপর ভিত্তি করে ল্যাবে বৈজ্ঞানিক উপায়ে ল্যাবরেটরিতে টেস্ট করে যেটা পাওয়া যায়, হ্যাঁ, ডিএনএ আপনার অ্যানালাইসিস করে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর ফুল আপনার মিনিং, এই অ্যানালাইসিস করে যে প্রাপ্ত যে ফলাফল বৈজ্ঞানিক অ্যানালাইসিসের মাধ্যমে ল্যাবে, এটাই হচ্ছে ফরেনসিক রিপোর্ট। তাহলে শারীরিক আর ফরেনসিক সম্পর্কে অনেকের একটা ঝামেলা ছিল, আশা করছি এই ঝামেলাটা কেটে গেল কিনা। আর একসাথে এটাকে আমরা বলবো শারীরিক বা ফরেনসিক প্রমাণ। মানে শারীরিক প্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট দুইটার উপর কম্বাইন করে যেই আপনার ফলাফলটা আসে, এটাই হচ্ছে বিশেষজ্ঞের মতামতের উপর ভিত্তি করে। কারণ এটা তো সবাই পারবে না, এটা হচ্ছে কি এক্সপার্ট লাগবে, কেমিস্ট লাগবে, ওই বিষয়ে এক্সপার্ট, এরাই এটা বের করতে পারবেন। ওই যে কৃত্রিত্ব, তারপর অন্যান্য খুনি, কে খুন করছে, তার শরীর থেকে স্যাম্পল নেয়, প্রাপ্ত স্যাম্পল দুইটাকে নিয়ে ম্যাচ করায়। 90% 80% ম্যাচ হইলেই বোঝা যায় যে এটা কি 95% 100% ম্যাচ হইতে হবে, বিষয়টা এরকমও না। ঠিক আছে, তাহলে বোঝা যায় যে এটা উনার ফলাফল। তাহলে শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে কোথায় বলছে কেউ একজন বলেন, বিশেষজ্ঞের অভিমত। শুধু এতটুকু থেকে বললে ক্লিয়ার হবে না, কিন্তু শারীরিক বা ফরেনসিক বিষয়ে 3টা জায়গায় আলোচনা করা আছে, আপনাকে টোটালটা বুঝতে হবে। শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত, এটা হচ্ছে একটা জায়গায় বলছে। শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে তুলনা, মানে জাজমেন্ট, এটা একটা জায়গায় বলছে। শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে অনুমান, এটা একটা জায়গায় বলছে। তাহলে দেখেন, এটার সম্পর্কে যদি বেসিক আইডিয়া না থাকে, খালি শারীরিক ফরেনসিক যেই ক্রাইটেরিয়া আপনি 45 ক দিয়ে লেখেন, আপনার অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। তাহলে কয়টা জায়গায় বলছে? 3টা জায়গায় 45, 73, 45 না, 45 না, 45 45 এর আপনি পরীক্ষায় 45 এর ক খ লেখেন না, আমি যদিও লিখছি, এটা হচ্ছে ট্রেডিশনাল, ক খ বলতে কিছু নাই, 45 এর এ লিখবেন, বুঝছেন? 45 এর এ, পরে এ ধরবেন, ছয়ের বি, বি আর ধরবো। গয়ের সি। ক খ লেখেন না, আর ধারা 45 লিখলেও চলবে না, আপনাকে এর আগে টোটালটা লিখতে হবে। আমি এটা শর্টকাট লিখছি এখানে, সাক্ষ্য আইন ফুল লিখতে হবে, সাক্ষ্য আইন এত সাল এর ধারা 45 এর ক। পরীক্ষা লেখার কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, বুঝছেন? হ্যাঁ ভাই, আচ্ছা, ওগুলো পরে আলোচনা করবো এক ক্লাসে। আচ্ছা, তাহলে 45 এর কথা বলছে কি, শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের কে মতামত বা অভিমত। তাহলে এইটা যদি আসে 45 এর ক দিয়ে লিখবেন। কি লিখবেন এটা পরে আলোচনা করব, আজকে বেসিকটা ক্লিয়ার করছি আমি। আমার আরো 2টা ক্লাস লাগবে, ওই ক্লাসগুলোতে আমি হচ্ছে শীট দিয়ে আপনাকে ডেভেলপ করে ফেলবো। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর আপনার 73 এর খতে বলছে কি, শারীরিক বা ফরেনসিক প্রমাণের তুলনা, মানে একটার সাথে আরেকটা স্যাম্পলের তুলনা করে যে জাস্টিফিকেশন করা হয়, 73 এর খতে বলছে। আর আর হচ্ছে আদালত কি অনুমান করতে পারে, এটা বলছে 89 এর খতে। তাইলে 3টাকে 100 তাই কেটে ফেলেন, এইভাবে আপনাকে পড়তে হবে 89 এর ক। তাইলে এটার উত্তর শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত একটা টপিক, শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে তুলনা আরেক ধারা, শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে অনুমান আরেক ধারা। তাইলে কি এইভাবে আপনার বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাইলে কি আপনি মনে করছেন যে আপনি পরীক্ষা হলে বসবেন আর পাস চলে আসবে? বলেন, পরীক্ষা হলে বসবেন আর পাস চলে আসবে না? এগুলো ডিটেলস আমি দিয়ে দিব সব, এখন লেখার কিছু নাই। হ্যাঁ, উদাহরণ সহ দিয়ে দিছে, আপনারা এগুলো পরে পড়বেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নে চলে যান, সংশোধনীর কয় নাম্বার প্রশ্ন বলতেছিলাম? 4 নাম্বার। এর মধ্যে পাবেন না, এখন বাজারে যত লিখিত বই আছে ওই বইগুলোতে এগুলো আসে নাই। এগুলো কবে আসবে জানেন? এগুলো আসবে হচ্ছে পরীক্ষায় আসার পরে, নেক্সট ইয়ারে আপনি এই প্রশ্নগুলো পাবেন, যেটা আমি আগাম পড়াইয়া দিচ্ছি, বুঝছেন? আপনার ব্রেনটাকে অ্যাডভান্স করে দিচ্ছি, এগুলো এখন পাবেন না, এগুলো পাবেন হচ্ছে পরীক্ষা হওয়ার পরে। আচ্ছা, তারপরে হচ্ছে
আর আমার যেই এমসিকিউ বইটা আইন বিচরণ এমসিকিউ উইন উইন, ওই এমসিকিউ বইটা পাশে রাখেন, কারণ ওখানে টপিক ধরে আমি বলে দিব এই ধারা থেকে এটা, এই ধারা থেকে এটা, এই ধারা থেকে এটা পড়ে এই প্রশ্নটা হয়ে যাবে। আর ওইটা যেহেতু এমসিকিউ তে পড়ছেন আপনারা ম্যাক্সিমাম, ঠিক আছে। আর ওখান থেকে 87+ প্রশ্ন কমন আসছে, ঠিক আছে, যেটা আমি চিত্র আইকা হাইলাইট করে দেখাই দিচ্ছি। আমি রিটেনটাকেও দেখাই দিব, রিটেন পরীক্ষার পরে রিটেন ম্যানুয়াল থেকে একদম 100 মার্কের প্রশ্ন কমন আসবে, হয়তোবা প্রবলেমও কমন আসবে, কিন্তু প্রবলেমটা আমি যেভাবে দিচ্ছি এইভাবে না দিয়ে একটু ঘুরাই দিতে পারে, কিন্তু বিষয়বস্তু একই থাকবে। আর প্রশ্ন যেটা সংক্ষিপ্ত বলেন, রচনামূলক বলেন, পার্থক্যমূলক বলেন, বিবেচনামূলক বলেন, এই অনুধাবনমূলক বলেন, সৃজনশীল বলেন, এই সবগুলো আমি আমার শীট প্লাস হচ্ছে লাস্টের দিকে 15 দিন আগে আমি একটা আপনাদের মডেল টেস্টের মতো করে ধরেন যে 7 পয়েন্ট থেকে আপনাকে টপ লেভেলের 30টা কোশ্চেন দিব, দিয়ে এইভাবে জায়গা রেখা দিব। দেখেন আমি কি করবো, একটু প্ল্যানটা দেখাই আপনাদের। ধরেন যে এই প্রশ্নটা, কথার কথা, কোন প্রশ্নটা, এই প্রশ্নটা আপনাকে টেস্ট নিব, কিন্তু আমি সামনে থেকে ধরেন 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 এই যে এই প্রশ্নটা দিয়ে আমি হচ্ছে একটু জায়গা রেখে দিব। এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য আমি আরেকটা ম্যানুয়াল পাঠাবো আপনাকে। প্রথম তো এটা পাঠাবো, এই প্রশ্নটা দিব আপনাকে, এই প্রশ্নটা দিব, হ্যাঁ, দিয়ে আমি নিচে জায়গা রেখে দিব অল্প কিছু, পরে আরেকটা প্রশ্ন দিব, দিয়ে একটু জায়গা রেখে দিব। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য বাসায় এমসিকিউ যেভাবে প্র্যাকটিস করাইছি। প্র্যাকটিস করার জন্য আপনি কি করবেন, এইখানে আপনি হিন্স আকারে শুধু ধারাটা লিখবেন, ধারা এত প্লাস এত প্লাস এত, এই ধারার আলোকে আমাকে এটা লিখতে হবে। এটা লিখতে পারলেই, এটা জানা থাকলে আপনার পড়া শেষ ইনশাআল্লাহ। আর বাকিটা তো আপনি পড়ে ফেলবেন, শীট দিয়ে দিবেন। বুঝাইতে পারছি নেক্সট অ্যাপ্রোচটা কিভাবে হবে এবং আপনি কিভাবে ডেভেলপ হবেন? প্র্যাকটিসের উপর কোনো কি নাই, পাওয়ার নাই। আচ্ছা, তারপরে কয়টা পড়াইছি সংশোধনী থেকে এখন? 3টা শেষ। 3টা স্যার। 3টা। 4 নাম্বার লেখেন, ডিজিটাল স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর সনদ বলতে কি বুঝো? এবং সাক্ষ্য আইনের আলোকে প্রমাণ এবং প্রাসঙ্গিকতা। তো ডিজিটাল স্বাক্ষরের আপনার এই স্বাক্ষর এবং হচ্ছে সনদ, মানে ডিজিটাল স্বাক্ষরের আইনি স্বীকৃতি। 47 কতে বলা আছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত। আর ডিজিটাল স্বাক্ষরের সনদ কোথায় বলা আছে বলেন তো? ডিজিটাল স্বাক্ষরের সনদ, ডিজিটাল স্বাক্ষরের সনদটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। আরে নরমাল স্বাক্ষর কোথায় দেখে, একটা সাথে একটা তুলনা করে কোথায় দেখে 73 বলেন? 67 different 67 ক 85 গ। এটা আপনার হোমওয়ার্ক থাকলো, এটা আমি আজকে বলবো না, এক একজন এক একটা বলতেছেন কেন, এটা আপনি নিজে করবেন, এটা আপনি দেখবেন সামনে ক্লাসে বলবেন, এটা হোমওয়ার্ক রইল। এতটুকু ইনফরমেশন আপনাকে, ডিজিটাল স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর সনদ কোন ধারায় আছে এবং জিনিসটা কি, এটা তো আমি শীট দিয়ে দিব, ঠিক আছে। সামনে ক্লাসে এগুলো সব আলোচনা করে দিব, আপনারা শুধু ধারাটা মনে রাখেন। তার প্রশ্নটা আর একটু স্ক্রিনে দেন। এই যে এই প্রশ্ন, স্ক্রিনশট নেন এটা। এটা লাগবে না, এটা একটু বেশি হয়ে যায়, এটা আপনাদের দরকার নাই। কত দিয়েছেন ভাই, মেসেজটা একটু দেখে। আচ্ছা, তারপরে চলে আসেন ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে আদালতের অনুমানের নীতি। এটার আলোকে লিখবেন 85 খ, এগুলা কিচ্ছু না, জাস্ট এমসিকিউর 85 ক দ্বারার 1 লাইন লিখে দিবেন, 85 খ দ্বারার 2-1 লাইন লিখে দিবেন, 90 ক দ্বারার 2-1 লাইন লিখে দিবেন, শেষ। ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে আদালতের অনুমানের নীতি, মানে এইটার ক্ষেত্রে আদালত কি অনুমানের নীতি নির্ধারণ করবে।
তারপরে আমি একটু দ্রুত যাচ্ছি, আজকের ক্লাস হচ্ছে জাস্ট বেসিক ক্লাস। আমি প্যাটার্নটা দেখাচ্ছি, তারপরে এটার উত্তর সহ আমি ম্যানুয়াল আপনার হাতে খাইয়ে দিব, তারপরে আবার ক্লাসে বুঝাই দিব। আজকের ক্লাসটা হচ্ছে আপনার সাপোর্ট ক্লাস মনে করেন। নেক্সট আমি হচ্ছে এই প্রশ্নের শিটটা হাতে পাওয়ার পরই আমি হচ্ছে কি বিস্তারিত আপনাদের খালি বলে দিব, আপনি খালি মিলিয়ে রাখবেন। তারপরের প্রশ্নটা লেখেন, এটার স্ক্রিনশট নেন দ্রুত। প্রশ্ন কি টাইপের হইতে পারে, আমি হচ্ছে 5টা মডিউলের প্রশ্ন দেখাবো। সাক্ষ্য আইন সংশোধনী 2022-এর আলোকে জেরাই সাক্ষীকে আইনসঙ্গত প্রশ্ন করার সীমা আছে কিনা বলেন, এবং প্রাসঙ্গিক বিধান আলোচনা করতে বলছে। এবং বলা হচ্ছে এই ধর্ষণের অপরাধ বা ধর্ষণের চেষ্টার জন্য একটি মামলায় ভিকটিমকে জেরার করার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আলোচনা করা আছে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। মানে এই যে এই একটা ধারা বিলুপ্ত হয়েছে না, কত ধারা বিলুপ্ত হয়েছে? 155 এটা বিলুপ্ত হইয়া 146 ধারাতে সংশোধনী হয়েছে একটা। ওখানে কি বলছে? অনৈতিক চরিত্র আর 146 ধারা। পূর্ববর্তী যৌন আচরণ, অনৈতিক চরিত্র আর পূর্ববর্তী যৌন আচরণ। হ্যাঁ, যৌন আচরণ সম্পর্কে কি করা যাবে না, প্রশ্ন করা আদালত যাবে না। এই যে দেখেন, আমি মূল পয়েন্টটা শুধু বলতেছি, বাকিটা তো শীট দিয়ে দিব, ওগুলো আর আমি বললাম না, ওগুলা জানেনই আপনারা। ধর্ষণের অপরাধ বা ধর্ষণের চেষ্টার মামলায় ভিকটিমের সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে আপনার জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। তবে যদি প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে সে করতে পারবে, যদি সেটা প্রাসঙ্গিক হয়। নরমালি কি করা যাবে না, তবে আবার বলছে অনুমতি নিয়ে চাইলে সে করতে পারবে। আর এই জন্য ওই সংশোধনীটা বিলুপ্ত হয়ে 146 এটা আপনার প্রোটেকশন দিয়ে দিছে। এখানেই সীমাবদ্ধতা আসছে, তাই না? এটাই হচ্ছে সীমাবদ্ধতা, সাক্ষীর সীমাবদ্ধতা। এই যারাই সাক্ষীকে আইনসঙ্গত প্রশ্ন করার ক্ষেত্রে আপনার পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করার সীমাবদ্ধতা। আচ্ছা, আর বাকিগুলো আমি দিব, ওখান থেকে পড়ে নিতে হবে। আরেকটা প্রশ্ন লেখেন সংশোধনী থেকে, তাহলে আমাদের সংশোধনী শেষ হয়ে যাবে এটার মাধ্যমে, আর কিছু করতে হবে না সংশোধনী থেকে, সব সংশোধনী একসাথে। এটা হচ্ছে একটা টপিক। আমরা কিন্তু প্রশ্ন করব না, আমরা টপিক করব। টপিকের মধ্যে দেখেন, আমরা 20টা টপিক করলে ধরেন 10টা গুরুত্বপূর্ণ, 10টা একটু কম গুরুত্বপূর্ণ। 20টা টপিকে প্রত্যেকটা টপিকে যদি 5টা করে প্রশ্ন হয়, 100টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা টপিক করব 20টা, প্রশ্ন হবে 100টা। এরকম একটা স্লোগান থাকবে, এর মধ্যে সব কমন পড়বে, কারণ আমরা তো পাস করতে এসেছি, নিশ্চিত করতে এসেছি। তারপর দেখেন, আমরা জানি যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায় না, কিন্তু কখন সাক্ষ্য দেওয়া যায়? ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না, এটা আমরা জানি। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, 2 মার্কের লেজ লাগায় দিবে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যায়, এই সম্পর্কে, ডিজিটাল রেকর্ড সম্পর্কে। তাহলে আমরা জানি যে একটা দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না, তবে দলিলের বিশুদ্ধতা বা খাঁটিত্ব নিয়ে প্রশ্ন উঠলে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। এটা 22 ধারাতে আমরা জানি, কিন্তু 22-এ কিন্তু ডিজিটালে কিছু বলে নাই। তাহলে 22 ধারা এখানে আসবে না এই প্রশ্নের মধ্যে। এই প্রশ্নে বলছে ডিজিটাল রেকর্ডের বিষয়ে, ডিজিটাল রেকর্ডের বিষয়ে মৌখিক সাক্ষ্য করা যাবে না, এটা বলছে 22-এর কতে। কততে? 22-এর কতে। তাহলে পরীক্ষায় এই টাইপের প্রশ্নই আসবে কিন্তু ভাইয়ারা, যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্য করা যাবে কি যাবে না, এটা জানতে পারে। অথবা বলতে পারে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে কখন মৌখিক সাক্ষ্য করা যায়, অথবা জানতে পারে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিরূপণ করো, অথবা জানতে পারে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ গুলো আলোচনা করো। আচ্ছা, প্রশ্ন কিভাবে আসবে এটা কি স্পেসিফিক করে বলে দেওয়া যায়? কনসেপ্ট যদি থাকে তাহলে আপনি এটা পারবেন না? অবশ্যই। তাহলে পরীক্ষা যদি আসে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত বিধিনিষেধ আলোচনা করো, একই তো কথা। তো আপনি বলবেন যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে 22-এর ক ধারা অনুযায়ী সাধারণত মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না, এটা হচ্ছে প্রথম বলবেন। তারপরে বলবেন নিজের ভাষায় সব, তারপরে বলবেন ডিজিটাল রেকর্ডটা যদি মানে খাঁটিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, বা ডিজিটাল রেকর্ডের যদি বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে, বিশুদ্ধতা নিয়ে বা ডিজিটাল রেকর্ড নিয়ে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ওই ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এখন কিন্তু
এভিডেন্স অ্যাক্ট সেকশন 222A ক বলতে কিছু নাই, যদিও আমি ক লিখছি, সবাই লেখে, আমিও লিখছি, কিন্তু আপনি পরীক্ষার খাতায় ক লিখেন না, এ লিখবেন 22 এ। আচ্ছা, তো এখন আপনার এইভাবে লিখতে হবে, সাক্ষ্য আইন সংশোধন 2022 ধারা 22 অনুযায়ী। আচ্ছা, তো ডিজিটাল রেকর্ডটা কি? এখানে ধরেন যে সিসিটিভি ফুটেজ, এটা একটা ডিজিটাল রেকর্ড। সিসিটিভি ফুটেজ মনে করেন যে কথার কথা এটাই একটা কি সিসিটিভি ফুটেজ, এটা ঠিক আছে। তো এটার মধ্যে যা রেকর্ড হয়েছে এটা সম্পর্কে তো মৌখিক সাক্ষ্য দেওয়ার কথা না। কিন্তু ধরেন যে আমি একটা মানুষকে খুন করছি, এখন আমার মাথা কাইটা এখানে ধরেন যে এই স্বাধীন বা পলাশ ভাইয়ের মাথা লাগাই দেওয়া হয়েছে, অথবা রাজিয়া আপুর মাথা লাগাই দেওয়া হয়েছে, অথবা অন্য কারো মাথা লাগাই দেওয়া হয়েছে। তার মাথা কাইটা আমি ঘটনা ঘটাইছি, আমার মাথা কাইটা। তো এই যে লাগাই দেওয়া হয়েছে, একটু সাথে থাকেন, এই যে লাগাই দেওয়া হয়েছে, তখন আমি কি বলবো না, ধরেন আমার মাথা কাইটা আমি পলাশ ভাইয়ের মাথা লাগাই দিছি, এখন পলাশ ভাই আদালতে ডাকছে, পলাশ ভাই কি বলবে না যে এটা তো আমি না, আমার মাথা কোথেকে আসলো, বা এটা তো আমার শরীর না? তখন কি দলিল ডিজিটাল রেকর্ডের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলো কিনা? হ্যাঁ, উঠছে। তাইলে এই ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। আদারওয়াইজ যদি আমারই সবকিছু হয় এবং এটা সঠিক ভাবে প্রাপ্ত জিনিস হয়, সঠিক জায়গা থেকে রেকর্ডকৃত হয়, এবং ওই যে 65 ক এবং খ অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে, 22 ক এর ডিজিটাল রেকর্ডটা যাচাই করবে কে? 22 ক এর ডিজিটাল রেকর্ডটা 65 ক দিয়ে প্রমাণ হবে, 65 খ এর দিয়ে গ্রহণযোগ্যতা নির্ধারণ হবে, ঠিক কিনা? 65 ক এবং খ থেকে যদি নিয়মিত রেকর্ডের মধ্যে থাকে, যদি কম্পিউটারের কোনো ত্রুটি না থাকে, যে ডিভাইসের মধ্যে রেকর্ড হয়েছে ওটা যদি সঠিক থাকে, এবং এখানে যদি কোনো ম্যানিপুলেশন না হয়, সেই ক্ষেত্রে এই 22 আপনার ক নিয়ে কিন্তু মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। যদি ম্যানিপুলেশন হয়, কেবলমাত্র খাঁটিত্ব নিয়ে যখন প্রশ্ন উঠে, তখনই কেবলমাত্র মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে ডিজিটাল রেকর্ড সম্পর্কে। এটা বলছে 22 ক। আর এখানে যদি ডিজিটাল রেকর্ড না বলে শুধু নর্মাল দলিল বলে, যে একটা দলিলের বিশুদ্ধতা, একটা দলিল সম্পর্কে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, তখন বলবেন শুধু 22 ধারা অনুযায়ী, যে দলিলের খাঁটিত্ব নিয়ে, মনে করেন যে একটা দলিল, মনে করেন এটাই একটা দলিল, এই দলিলের মধ্যে যা লেখা হয়েছে সব মনে করেন অন্য কেউ লেখা আপনার সাইন নকল করে একটা দলিল বানায় ফেলছে এই দলিলটা, তখন আপনি বলবেন না যে এই দলিলের সাইন আমার না, তখন এটা সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এটা 22 ধারা বলছে। ডিজিটাল ফরম্যাটে যখন চলে আসে 22 পর, তাহলে সংশোধনী থেকে শেষ আমার পড়া, বুঝছেন? সংশোধনী থেকে আর কিছু বাকি নাই। আর বাকি যে টুকটাক আছে এগুলো হচ্ছে অগুরুত্বপূর্ণ, এগুলো আমি শীট দিয়ে দেবো গুছিয়ে, ওখান থেকে আপনারা একবার করে দেখে নেবেন। এই যে 85 ক ক ডিজিটাল আকারে চুক্তি, ডিজিটাল রেকর্ড, স্বাক্ষরের অনুমান, এগুলো সব দেওয়া আছে এখানে। একবার এখন বেসিক কনসেপ্ট হয়ে গেছে, একবার রিডিং দিলেই কি আপনার কাজ শেষ। এখন এটাকে হচ্ছে আমি এখন রেডি করতেছি একটা আপনাদের জন্য। এখন এটা আমি বন্ধ করে অন্য একটা জায়গায় যাবো, একটু সাথেই থাকেন। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একদম বেসিক ক্লাস। আচ্ছা, এটা এখানে কাজ চলতেছে, এই কাজটা শেষ হলে আপনাদেরকে সেটা দিয়ে দিব স্পেস স্পেস ঠিক করে, হ্যাঁ, একটু বোল্ড টোল্ড করে এই কথাগুলো এখানে লেখা হচ্ছে, এগুলো আমি ঠিক করে দ্রুততার সাথে দিয়ে দিব, তার ভিতরেই সব প্রশ্ন আসবে। তাহলে আমাদের সংশোধনী সংক্রান্ত যত প্রশ্ন আছে, ঠিক আছে, সকল প্রশ্ন শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নাই। 146 ধারাটাও শেষ হচ্ছে। এখন আমরা টপিক 2 তে চলে যাব। আপনাদের কি কারো কোনো সমস্যা আছে বলেন এই সংশোধনীর সব পার্ট থেকে? ও আরেকটা লিখতে পারেন, ডিজিটাল কমিউনিকেশন বলতে কি বুঝো, পরীক্ষা চলে আসতে পারে। এটা 88 করতে বলা আছে, এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিব। ডিজিটাল কমিউনিকেশন যারা একটু অ্যাডভান্স করতে চান।
এটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিব, হ্যাঁ। ডিজিটাল কমিউনিকেশনটাও লিখে ফেলেন। আচ্ছা, তারপরের টপিকটাতে চলে যান, হ্যাঁ। আমরা আর এখানে সময় নষ্ট করবো না, আর এগুলো দেখাবো না, এগুলো আমি কনফার্ম করছি কালকের মধ্যেই। নেক্সট টপিকটা কি ছিল? একজন বলেন, নেক্সট টপিকটা কি ছিল? আপনারা বুঝবেন আস্তে আস্তে, হ্যাঁ, অরিট হওয়ার কিছু নাই, আস্তে আস্তে বুঝে যাবেন। এবং ঈদের আগে আমরা 7টা সাবজেক্ট শেষ করবো, প্রয়োজন আমরা একটা ক্লাস করে ঈদের আগে 7টা সাবজেক্ট শেষ করবো। 2 নম্বর টপিকটা কি ছিল? একজন জানান আমার। প্রাসঙ্গিকতা, ঠিক আছে। আচ্ছা, লেখেন প্রশ্ন প্রাসঙ্গিকতা। আমি শীটটা দেখাচ্ছি না, কারণ শীটটা একটু এলোমেলো, আমি একটু গুছিয়ে সামনে ক্লাস থেকে এটা প্রেজেন্টেশন করব, হ্যাঁ। সব আছে এখানে, সব আছে, জাস্ট একটু গুছানোটা একটু বাকি আছে, হ্যাঁ। গুছিয়ে আমি প্রেজেন্টেশন কনফার্ম করব। আচ্ছা, কি জানি ছিল? প্রাসঙ্গিকতা। এখন লেখেন আপনি, লেখেন যে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো? ঠিক আছে। হ্যাঁ, ফজর আবি ভাই, হ্যাঁ, কেমন আছেন অ্যাডভোকেট সাহেব? হ্যাঁ, আজকে যে ক্লাস করতেছি আমি, আপনার মতো আবার ওদেরকে অ্যাডভোকেট বানানো আমি ক্লাস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, আমি ক্লাসে আছি তো, আমি ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, সরি, একটা ফোন আসছিল, উনি গতবার অ্যাডভোকেট হয়েছে আর কি, আমার স্টুডেন্ট ছিল। এখন ওনার হয়তো বা পরিচিত কেউ একজন আসবে, জন্য ফোন দিছে, না বেরো পারিনি। আচ্ছা, তো এখন আচ্ছা, এখন যেটা আমি বলতেছি প্রাসঙ্গিকতা, প্রশ্ন লেখেন, লেখেন প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো? প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো? প্রাসঙ্গিকতার নীতি সমূহ সাক্ষ্যায়নের আলোকে ব্যাখ্যা করো। প্রাসঙ্গিকতার নীতি সমূহ সাক্ষ্যায়নের আলোকে ব্যাখ্যা করো। লিখছেন? এখন লিখেন প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, এটার উত্তর কোথায় আছে একজন বলেন। প্রাসঙ্গিকতার সংজ্ঞা কত ধারায় আছে? 3 ধারা, ওকে। আর প্রাসঙ্গিকতার নীতি যদি আসে, তাহলে আপনাকে জানতে হবে যে প্রাসঙ্গিকতার নীতিগুলা কি কি, ঠিক আছে? প্রাসঙ্গিকতার নীতিগুলা কি কি? অনেকগুলা নীতি আছে প্রাসঙ্গিকতার। আপনি আপনি 6 ধারা থেকে শুরু করে 55 ধারা পর্যন্ত অনেকগুলা নীতি পাবেন। ওভারঅল প্রশ্ন চলে আসে অনেক সময়, তা আসলে অনেকে বুঝে না, অনেকে কি লিখবে না লিখবে প্যাচ লাগায় লাই। এই জন্য বেসিকটা ক্লিয়ার হয়ে যান। এইখান থেকে 10টা প্রশ্ন হইতে পারে, একটা বড় প্রশ্ন থেকে ছোট ছোট 10টা প্রশ্ন হইতে পারে। এই জন্য আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এখন যে প্রশ্নটা পড়াবো, এটা একটা প্রশ্ন পড়াবো, কিন্তু প্রশ্ন পড়া হয়ে যাবে 10টা, ঠিক আছে? এইভাবেই প্রশ্ন 100টা হবে আমার। আচ্ছা, তো প্রাসঙ্গিকতার সংজ্ঞাটা আপনি 3 ধারা থেকে দিয়ে দিবেন। আর কি সংজ্ঞা দিবেন এটা হচ্ছে আমি শিটে দিয়ে দিব। খুব সিম্পল সংজ্ঞা, একবার পড়লে আপনি পারবেন। আমি এদিকে সময় নষ্ট করছি না, আমি এখন চলে যাব প্রাসঙ্গিকতার নীতির মধ্যে। নীতি বলা আছে ধারা 6 থেকে 55 পর্যন্ত। এই নীতিগুলাকে আমি আরো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ঘটনা সম্পর্কে নীতি, কি? ঘটনার প্রাসঙ্গিকতা, একটা ঘটনা কিভাবে আরেকটা ঘটনার সাথে প্রাসঙ্গিক, এই ঘটনার প্রাসঙ্গিকতা বলছে 6 থেকে 16 পর্যন্ত। আর আপনি পড়বেন 6 থেকে 11 পর্যন্ত, বাকিগুলা দরকার নেই।
6 থেকে 11 পর্যন্ত পড়বেন। তো 6 ধারাতে কি আছে আপনারা সবাই জানেন, রেস গেস্ট্রি সম্পর্কে বলা হয়েছে। জাস্ট কিচ্ছু করতে হবে না, আমি শীট দিয়ে দিব, আপনি হচ্ছে জাস্ট এটা একটা রিডিং দিবেন। আর রিডিং দেওয়ার আগে আপনার যে কনসেপ্টটা লাগবে এটা জাস্ট হচ্ছে যদি সম্ভব হয় আমি এক পলক বলে দিচ্ছি। সেখানে 6 ধারা দিবেন। কেন 6 ধারা দিবেন? কারণ হচ্ছে আপনার 6 ধারাতে বলা আছে, কি বলা আছে? 6 ধারাতে বলা আছে যে রেস গেস্ট্রি মানে একটা ঘটনা কিভাবে আরেকটা ঘটনার সাথে প্রাসঙ্গিক। ওই যে ধরেন যে একটা লোক আপনার চুরি করতে একটা লোকে পাঠাইছে, দা সংগ্রহ করতে আরেকজনকে পাঠাইছে, বটি সংগ্রহ করতে আরেকজনকে পাঠাইছে, গাড়ি ভাড়া করতে আরেকজনকে পাঠাইছে। এইভাবে আপনার 6 থেকে 16 পর্যন্ত আপনি আপনার ফাইন্ড আউট করে ফেলবেন ঘটনার প্রাসঙ্গিকতার মধ্যে। স্বীকৃতি আর 7 দ্বারা কি উদ্দেশ্য আপনার এই উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী না এটা না, উপলক্ষ্য কারণ পরিণাম কিভাবে প্রাসঙ্গিক, উপলক্ষ্য কারণ পরিণাম খালি এতটুকু লিখে একটা লাইন লিখে দিবেন, 7 দ্বারা শেষ হয়ে যাবে। উপলক্ষ্য কি? ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করেন, আপনি সিলেট ঘুরতে গেছেন, এখানে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে যার এখান থেকে আপনি টাকা নিয়েছিলেন। ওই বন্ধু এখন ধরছে আপনাকে, ধরে বলতেছে যে টাকা দাও, এখন আপনি টাকা দিতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার ধরে আপনাকে মেরে ফেললো। তো আপনি ছিলেন ঢাকা, আপনি কেন গেলেন হচ্ছে কোথায়? আপনি ছিলেন ঢাকা, আপনি এখন চলে গেছেন সিলেটে, তাহলে উপলক্ষ্য কি? ট্যুরে যাওয়া, আপনি ট্যুরে গেছেন। পরিণামে কি হয়েছে? পরিণাম মৃত্যু। আর কারণটা কি? টাকা পাওয়া। এই যে উদাহরণটা মিলিয়ে লিখে ফেলবেন। উপলক্ষ্য আমি একটু শর্টকাট বলছি, কারণ বিস্তারিত বুঝাইলে অনেক সময় লাগবে, এগুলো আপনারা জানেন অলরেডি। উপলক্ষ্য কারণ পরিণাম কিভাবে প্রাসঙ্গিক, এটা হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতার ধারা 7। এখন ঘটনার প্রাসঙ্গিকতার ধারা 8, এখানে বলছি উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী আচরণ কিভাবে প্রাসঙ্গিক। উদ্দেশ্য প্রাসঙ্গিক। মোটিভ, ঠিক আছে? উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী আচরণ বিহেভিয়ার। অবশ্যই সাক্ষ্য প্রাসঙ্গিক। আপনারা ভালো বন্ধু ছিলেন, একসাথে বসে চায়ের দোকানে চা খাইছেন, একজনের সাথে শত্রুতা হয়েছে, আপনি তাকে নিয়ে সবাই মিলে তাকে মেরে ফেললেন, তারপরে আপনারা যার যার মতো যার যার বাড়িতে চলে গেলেন। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে? এই যে দেখেন, আপনাদের উদ্দেশ্য হচ্ছে মেরে ফেলা, পূর্ববর্তী প্রস্তুতি হিসাবে কি? ধরেন বিষ কিনে আনছেন, আয়না মারছেন, চার মধ্যে বিষ মিশিয়ে প্রস্তুতি হিসেবে বিষ কিনছেন। উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী আচরণ ভালো বন্ধু, পরবর্তী আচরণ কি? বন্ধুত্বের টান ছেড়ে আপনার যার যার মতো লুকিয়ে যাওয়া। তাহলে এগুলো সবই হচ্ছে কি? প্রাসঙ্গিক 8 দ্বারা। ঠিক আছে? তারপরে 10 দ্বারা চলে যাবেন, কমন ডিজাইন। ষড়যন্ত্রের উদ্দেশ্যে যত কাজ যত কথা সবই হচ্ছে কি? প্রাসঙ্গিক। যতগুলা কাজ করবেন যে আমরা এই করব এই করব, আর এই কথা অনুসারে যতগুলা কাজ করবেন সব প্রাসঙ্গিক। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে বুঝবেন আর বানায় বানায় লিখবেন, লিখিত। কিন্তু আপনি লিখিত মোটা মোটা বই পড়ে আপনি পাস করতে পারবেন না যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। কারণ এক বইয়ের মধ্যে এত কঠিন ভাষায় লিখছে, আপনি এক এই 10টা প্রশ্ন উত্তর যদি আপনি পড়তে যান বাজারের বই থেকে, আপনি দেখবেন যে আপনার 10 দিন লেগে যাচ্ছে। তাহলে আপনি কেমনে রিটেন পাস করবেন? রিটেন পাস করতে হলে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তারপর শুধু বই থেকে দেখবেন বা আমি যে শিটটা দিব ওখান থেকে খালি মিলিয়ে মিলিয়ে দেখবেন যে ওই ধারার মধ্যে ওই লাইনটা সাফিসিয়েন্ট কিনা আপনার ভাবটাকে বোঝানোর জন্য নিজের ভাষায়। কাজ শেষ। ঠিক আছে? অতএব বিভ্রান্তির মধ্যে পড়েন না, মরীচিকার মধ্যে পড়েন না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ বিভ্রান্তির মধ্যে কিন্তু পড়ে যাওয়ার কারণে 3000 4000 পাস হয় 15 16 17 এর মধ্যে। ঠিক আছে? ওকে। তো এখন আমরা এইটাও পড়ে ফেললাম। ঠিক আছে? এগুলো সব শীট আকারে আমি রেডি করে ফেলছি, এর মধ্যে দিয়ে দিব। তারপরে আপনার 11, ওই যে অন্যত্র থাকার অজুহাত কিভাবে প্রাসঙ্গিক, এটা 11 ধারায় বলছে, খুব সুন্দর করে পড়ে ফেলবেন। শেষ। তারপর স্বীকৃতির প্রাসঙ্গিকতা, ঠিক আছে, 17 থেকে 31 পর্যন্ত লিখে ফেলবেন। স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা 24 থেকে 28 পর্যন্ত লিখে ফেলবেন। তাহলে দেখেন এগুলো সবই হচ্ছে প্রাসঙ্গিকতা। যেহেতু প্রশ্নই হচ্ছে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো, প্রাসঙ্গিকতার নীতিসমূহ সংশ্লিষ্ট ধারাগুলোকে ব্যাখ্যা করো। 5 মার্কের প্রশ্ন আসবে, আপনাকে সব ধারা দিতে হবে না, কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা দিবেন। 17 দিবেন, 18 দিবেন, 21 দিবেন, তারপরে হচ্ছে 23 দিবেন, তারপর হচ্ছে 24 25 26 27 28 শেষ। এগুলো পারেন, আমি এখন আলোচনা করছি না, সামনের ক্লাসে আপনার আলোচনা করবে এগুলো সব। আজকে বেসিকটা আমি ফাউন্ডেশন ক্লিয়ার করছি, আপনি এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, তারপরে ভাইয়া এটা গেল। ধারাগুলো একটু আবার বলেন। আর এগুলো তো ইজি দ্বারা। এগুলো ইজি দ্বারা না, এগুলো এমসিকিউ তে পড়ছেন না। আপনারা কি এমসিকিউ স্টুডেন্ট? ভাইয়া আমি 11 পর্যন্ত দেখাইছি তো, আর একটু বলেন আরেকবার। আচ্ছা, 11 পর্যন্ত দেখাইলে তারপর 17 18 17 18 21 19 22 22 এর এগুলো লাগবে এই প্রাসঙ্গিকতার নীতি লিখতে দিয়ে। কারণ মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে দলিলের বিষয়ে, এটা 22 দ্বারা প্রাসঙ্গিক করছে। দলিলের খালিত্ব নিয়ে প্রশ্ন উঠে।
ডিজিটাল দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে 22-এর ক যদি খাঁটিত্ব নিয়ে প্রশ্ন নিতে। ঠিক আছে, তারপর 23 ধারা, তারপরে হচ্ছে 24, 25, 26, 27। তারপরেও আপনি সব ধারা দিতে পারবেন না যদি এত বড় একটা প্রশ্ন আসে। যেমন 2022 সালে একটা প্রশ্ন আসছে না, সাধারণ ব্যতিক্রম বলতে কি বুঝো? সাধারণ ব্যতিক্রম সংশ্লিষ্ট দণ্ডবিধির ধারা আলোচনা করো, তাহলে 76 থেকে 106 সবগুলা ধারা দিলে কি আপনি 4 ঘন্টায় এই সবগুলা লিখে শেষ করতে পারবেন? এর লিখতে গেলে তো অনেক সময় যাবে আজকে। আরে সব লিখবেন কেন, বোকার মতো কথা বলেন আপনি। আপনি শুধু গুরুত্বপূর্ণ গুলা আপনি বুঝবেন যে আমার 10 মিনিটে লিখতে হইলে আমি কি লিখবো। আপনি লিখবেন 6 ধারা, আপনি চলে যাবেন 7 ধারা, 1 লাইন লিখবেন। এই জন্যই তো আমি বলি যে লিখিত আপনারা এত মোটা মোটা এত গত বই পড়ে বিভ্রান্তির মধ্যে পড়েন না, এটা লিখে শেষ করতে পারবেন না। লেখা শেষ করতে পারবেন না। পড়া আর পরীক্ষায় লেখা এক জিনিস না। পরীক্ষা এটা কোনো কম্পিটিশন পরীক্ষা না যে আপনি ম্যাজিস্ট্রেট হবেন, এই পরীক্ষা না। এটা হচ্ছে জাস্ট পাস করার পরীক্ষা। আপনার পুরো পয়েন্টে প্রশ্নের উত্তরটা লিখলেই হইলো, পুরো রিটেন বই দরকার নাই। কিন্তু দরকার আছে কেন? জাস্ট বিগত সালে কি আসছে একটু হাতায়, একটা বই না থাকলে ভালো লাগে না। ধরেন যে আপনি একটু বেড়াইতে যাবেন, একটু নতুন জামা না থাকলে যেমন ভালো লাগে না, কিন্তু পুরান জামা পরলে যে বেড়াইতে যাইতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না। এরকমই লিখিত বই কোনো প্রয়োজনই আসবে না আপনার, শুধু এতটুকুই প্রয়োজনে আসবে যে বিগত সালে কি আসছে, প্রশ্নের প্যাটার্নটা কি হওয়া উচিত এবং আমি কি লিখবো, এটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে। ধারার শুধু মূল শিরোনাম দিয়ে একটু দিয়ে লিখতে আপনি সময় পাবেন না। আপনি ওই এত বড় বইয়ের এক পাতা থেকে শুরু হয়েছে 3 পাতায় গিয়ে শেষ হয়েছে, এগুলো কবে মুখস্থ করবেন, কবে লিখবেন? আমি ওই বেসিক আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানোর জন্য আজকে ক্লাসটা আয়োজন করেছি। তারপরে আর 2 ক্লাসে আমি হচ্ছে এই আপনার 7 পয়েন্ট শেষ করে দিই। ওকে ওকে, নেক্সট হচ্ছে আপনার দিবেন, এই যেমন কি লিখবেন না, যেমন বিবৃতির প্রাসঙ্গিকতা, এটা আপনার লেখার দরকার নাই, কারণ এটা একটু অগুরুত্বপূর্ণ। এটা আপনি স্কিপ করে আপনি তখন খালি লেখা দিবেন বিবৃতি সম্পর্কে সাক্ষ্যবাদীর এত ধারা থেকে এত ধারা পর্যন্ত আলোচনা করা আছে, এতটুকু লিখে 4-5টা ধারা আপনি স্কিপ করে চলে যাবেন। তারপর লিখবেন রায়ের প্রাসঙ্গিকতা, 40 থেকে 44 পর্যন্ত লিখবেন রায়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আপনি একটা ধারা দিয়ে দিলেন যে 40 ধারা মতে একটা মামলার রায় যদি একবার হয়ে যায়, একটা মামলা রায় হয়ে গেলে সেই মামলাটা পুনরায় করা যাবে না, রেট জুডিকারা দিয়ে বাধাগ্রস্ত হবে। এই হচ্ছে রায়ের প্রাসঙ্গিকতা অ্যাকর্ডিং টু সেকশন 40। শেষ। আর বিবৃতির যেটা একটা খালি লেখা দিবেন যে এত ধারা থেকে এত ধারা, 34 থেকে বা কোথা থেকে শুরু 32 থেকে এই মুখ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখন এটার ভিতরে যদি এক দুই লিখতে মন চায় লিখবেন, নাইলে লেখার দরকার নেই। যদি বড় প্রশ্নটা চলে আসে, এই প্রশ্নটা আসলে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, কারণ এই প্রশ্নটা এখনো আসে নাই যে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝে, প্রাসঙ্গিকতার নীতিসমূহ সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারাগুলোকে ব্যাখ্যা করো। এখান থেকে মানুষ করছে স্বীকারোক্তি কি স্বীকৃতি, এগুলো আমরা পড়বো, এগুলো বিগত সালে আসছে। বিগত সালের পড়ার জন্য আমি একটা ক্লাস রাখবো, সেটা এক্সট্রা ক্লাস, 3টা ক্লাসের বাইরে বিগত সালে কি কি প্রশ্ন আসছে, স্বীকৃতি, সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো যেগুলো বিগত সালে আসছে, এটার জন্য একটা ক্লাস রাখবো, এটা ওই ক্লাসে বুঝাই দিই। ওকে, এখন আমি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করছি যাতে আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়। ওকে, তারপরে চলে যান আপনার হচ্ছে ওই রায়ের প্রাসঙ্গিকতা গেল, তারপর বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা সেকশন 45 থেকে দিবেন কিছু, 45 এর পর কিছু দিতে পারেন, 47 দিবেন, দিয়ে শেষ। তারপরে চলে যান আপনার চরিত্রের প্রাসঙ্গিকতা, সাক্ষ্য আইনি চরিত্রকে কিভাবে প্রাসঙ্গিক করছে। সাক্ষ্য আইন কি চরিত্রের বিচার করে না মামলার বিচার করে? মামলার বিচার করে। মামলার বিচার করে, চরিত্রের নয়। এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। সাক্ষ্য আইন মামলা নয়, চরিত্রকেই প্রাধান্য দেয়। ঠিক আছে, সাক্ষ্য আইনের জব হচ্ছে কি আপনার এই চরিত্র নিয়ে জাস্টিফিকেশন করা না, সাক্ষ্য আইনের জব হচ্ছে মামলা নিয়ে। তখন আপনি এগুলো দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনার কাছে মতামত জানতে চাইতে পারে, এই টাইপের প্রশ্ন আছে, এগুলো আমি সামনে ক্লাসে দেখাবো। অনেক ক্রিটিক্যাল প্রশ্ন যেগুলো আপনার কি সামনে দেখাবো, বেসিকটা ক্লিয়ার করে। আচ্ছা, তাহলে চরিত্রের প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে আপনার 52 থেকে 54 পর্যন্ত শেষ। দেখেন 2 নাম্বার টপিক শেষ। এখন এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। সকল আপনার এই প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণযোগ্য, কিন্তু সকল সাক্ষ্য প্রাসঙ্গিক নাও হতে পারে। কিভাবে প্রমাণ করে দেখায়, এটা কোন কোন ধারা দিয়ে লিখবেন সামনের ক্লাসে বলবো। আজকে বেসিকটা আপনি ক্লিয়ার করেন, দেখবেন 3 দিন লাগবে আপনার সাক্ষ্য আইন শেষ, জাস্ট 3 ডেজ, 3 ওয়ার্কিং ডেজ, মানে 3টা ক্লাস। আর হয়তো বা 4-5 দিনের মধ্যে 3টা ক্লাস হয়ে যাবে। ওকে, সকল প্রাসঙ্গিক সাক্ষ্য কি গ্রহণযোগ্য?
সকল সাক্ষ্য প্রাসঙ্গিক হইলেও সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। সকল প্রাসঙ্গিক সাক্ষ্য কি গ্রহণযোগ্য না, কারণ দুই পক্ষই তো প্রাসঙ্গিক সাক্ষ্য দেয়, তো আদালত ডিসাইড করে যে কোনটা গ্রহণযোগ্য। এগুলাকে আমরা কি করব? শীতটা সামনের ক্লাসে রেডি হয়ে যাবে, তখন দেখায় খালি বলে দিব, আপনার হাতে থাকবে, আপনি মিলিয়ে নেবেন, শেষ। তো এইটা জানার জন্য এবং লেখার জন্য আপনার এই বেসিক কনসেপ্ট গুলা খুবই জরুরি। আচ্ছা, নেক্সট 3 নাম্বার টপিক। আপনারা কি খাতার মধ্যে লিখতেছেন? আমি যেভাবে বলছি খাতাটা কিভাবে বানাইছেন? হ্যাঁ ভাইয়া ওইভাবে বানাইছে। জি আচ্ছা, স্যার। 3 নাম্বার লেখেন। 3 নাম্বারে কি দিছিলাম? জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ। পরীক্ষা আসবে, জুডিশিয়াল নোটিশ বলতে কি বুঝো? পরীক্ষা আসবে যে সাক্ষ্য হয়নি কি কি বিষয় আছে যেগুলো প্রমাণ করার দরকার নাই। পরীক্ষা ইংলিশ টার্ম দিয়ে আসবে যে অ্যাডমিটেড ফ্যাক্ট নট নিড টু প্রুভ, জাস্টিফাই করো। এটা কোন ধারায় আছে এটা আপনার জানতে হবে, তারপর জাস্টিফাই করতে হবে। যেগুলা বিচারক আপনার এই আমলে নিতে পারে সেগুলো তো প্রমাণ করার দরকার নাই আপনার। ধারা 56 57তে বলছে 11টা ফ্যাক্ট আছে যেগুলো আদালতকে অবশ্যই কি করতে হবে? আমলে নিতে হবে, আদালতকে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে। 57 ধারায় 11টা ফ্যাক্ট আমি মুখস্থ করে ফেলবেন। 58তে কি বলছে? অ্যাডমিটেড ফ্যাক্ট নট নিড টু প্রুভ, মানে শিক্ষিত বিষয় প্রমাণ করার দরকার নাই। ধরেন আপনি দেনমোহরের মামলা করছেন, আপনার ওয়াইফ দেনমোহর চাইতেছে, আপনি বলছেন আমি দেনমোহর কিছু দিচ্ছি, বাকিটা দিয়ে দিব, 2 লাখ টাকা দিচ্ছি আর 3 লাখ পাই, আমি 3 লাখ কিস্তিতে দিয়ে দিব। তাইলে কি এখানে আপনার বিয়ে হয়েছে কি হয়েছে এটা প্রমাণ করার দরকার আছে? হাজবেন্ড যদি বলে যে আমি দিচ্ছি দিব, হাজবেন্ড যদি বলে ওই মেয়ে তো আমার ওয়াইফই না, আমি কেন দিব, এই ইস্যুতে কি বিয়ে হয়েছে কি হয়েছে এটা প্রমাণ করতে হবে। তাইলে যেহেতু হাজবেন্ড স্বীকৃতি দিয়ে দিছে, সেই ক্ষেত্রে বিয়ে হয়েছে কিনা এটা প্রমাণ করার দরকার নাই। এই হচ্ছে কি অ্যাডমিটেড ফ্যাক্ট নট নিড টু প্রুভ, ঠিক আছে? 58 ধারা। তাইলে জুডিশিয়াল নোটিশ থেকে আসতে পারে, অথবা এইভাবেও প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনে কিছু কিছু বিষয় আছে প্রমাণ করা দরকার নাই, সেগুলো ইয়া এই আপনার সেটা কোথায় বলা আছে, তখন আপনাকে 56, 57, 58 3টা দ্বারা মিলিয়ে লিখতে হবে। আর 3টা দ্বারা মিলিয়ে লিখতে হলে কি আপনার বইয়ের দরকার আছে না এমসিকিউতে যা পড়ছেন তা উঠাই দিলে এনাফ? এমসিকিউ তে যা পড়ছে তা না। অনেকে আছে কি করবে, 5টা 6টা বই কিনে দেখবেন যে একটা জগা খিচুড়ি লাগাই নেবে, সব বইয়ের মধ্যে উল্টা পাল্টা দেখে মাথাটা এই করে হ্যাং করে ঘুমায় থাকবে, কোনো কনসেপ্ট নাই, কোনো ক্লিয়ারেন্স নাই, কোনো টপিকের সাথে ধারার কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, পরীক্ষায় গিয়ে ফেল, পরীক্ষায় গিয়ে প্রশ্ন করতে পারে না, এত পড়ালেখা করে। অথচ যদি আপনার একটু চিন্তা ভাবনা করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে যদি সে পড়তো, যেমন আমি তাকে যেটা পড়াইছি সংশোধনী থেকে, ডিজিটাল রেকর্ড কিভাবে প্রমাণ করতে হয়, ডিজিটাল রেকর্ডটা কিভাবে গ্রহণযোগ্য হয়। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝো, একটা ডিজিটাল রেকর্ড কিভাবে গ্রহণযোগ্য হতে পারে, আপনি চট করে লিখে ফেলতে পারবেন যে অ্যাকর্ডিং টু সেকশন 65 এর ক এবং 65 এর খ অনুযায়ী সেটা গ্রহণযোগ্য হতে পারে। 65 এর ক তে বলছে প্রমাণ কিভাবে প্রমাণ করা যায়, প্রমাণ করতে হলে 65 এর খ অনুযায়ী গ্রহণযোগ্য হতে হবে, নাহলে এটা প্রমাণ হতে পারে না। 65 এর কটা হচ্ছে নির্দেশমূলক প্রমাণের ক্ষেত্রে। নির্দেশমূলক কিরকম? 65 এর খ অনুসরণ করে হতে হবে। যেমন আপনার এটা নিয়মিত ভাবে এখানে ডাটা আপলোড হচ্ছে কিনা, কম্পিউটারের কোনো ত্রুটি আছে কিনা, এগুলো সবকিছু জাস্টিফাই করে তারপরে ডিজিটাল রেকর্ডটা সঠিক সোর্স থেকে আসছে কিনা, এই যে বিষয়গুলো এইভাবে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। রিটেন এক্সাম কিছুই না, জাস্ট অনলি কম্বিনেশন অফ সাম কনসেপ্ট, নট আপনার মেমোরাইজেশন, ঠিক আছে? মেমোরাইজেশন করলে ফেল করবে, নাইলে 14,000 এর মধ্যে 3,000 থেকে বাকিগুলো ফেল করে যাবে, কিছু ফ্যাক্ট। আচ্ছা, তারপরে আপনার চলে আসেন 3 নাম্বার টপিক দলিল প্রমাণ। এখানে আমি ফ্যাক্ট বেস বুঝাই দিব, আপনি এমসিকিউ আলোকে প্রস্তুতি নেবেন, কোনো রিটেন বইয়ের হেল্প লাগবে না। এখানে চলে আসেন দলিল প্রমাণ। আমি বলছি একটা দলিল দুইভাবে প্রমাণ করা যেতে পারে। একটা হচ্ছে আপনার এই দলিলের বিষয়বস্তু প্রমাণ করে আপনি 61 ধারাতে চলে যাবেন। 61 ধারাতে আপনার দুইটা বিষয় বলা আছে, ডকুমেন্টারি এভিডেন্সের দুইটা প্রকারভেদ। কি কি? প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স। একটা দলিলের সাক্ষ্য দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে? প্রাইমারি এভিডেন্স আর সেকেন্ডারি এভিডেন্সের মাধ্যমে। তো প্রাইমারি এভিডেন্স সম্পর্কে 62তে বলছে, আর প্রাইমারি এভিডেন্স যে দলিল প্রমাণ 64তে বলছে। 62 এমসিকিউ হেডলাইন লিখবেন, 64 এমসিকিউ হেডলাইন লিখবেন। আর ইয়াতে চলে যাবেন, আপনারা বিভ্রান্ত হয়েন না, আমি শীট দিয়ে দিব কোনো সহজ ভাষায়, সমস্যা নাই, শুনে যান, লিখে যান। তারপরে লেখেন 63তে মাধ্যমিক সাক্ষ্য, আর 65তে বলছে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ শেষ। 66 পারলে লিখেন, না পারলে দরকার নেই।
তারপরে দলিল সম্পাদন প্রমাণ করে কিভাবে দলিল প্রমাণ করা যায়, কি সম্পাদন প্রমাণ করি। ঠিক আছে, এই সম্পাদনের যে ইস্যুটা, ঠিক আছে, সম্পাদনের ইস্যুটা বলছে আপনার হচ্ছে ৬৭ থেকে ৭৩ পর্যন্ত। এখান থেকে এই ধারাগুলোর থেকে আপনার ৬৭ করতে পারেন, ৬৮ করতে পারেন, হ্যাঁ, ৬৯, ৭০, ৭৩ এটা একটা ধারা পড়লেই চলতেছে। আর ৭৩ এর সংশোধনী গুলা মাথায় তো ওই যে ওই সংশোধনীর মধ্যে করে ফেলছে। এভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তারপরে এগুলো সম্পর্কে আমি ডিটেইলস আরেকটা ক্লাস রাখবো। আজকে হচ্ছে একদম সাপোর্ট ক্লাস, ফাউন্ডেশন। আচ্ছা, তারপরে নেক্সটে চলে যান। আপনার হচ্ছে আর কি টপিক দিয়েছিলাম, অনুমান। তাহলে অনুমান বিষয়টা বলা আছে সেকশন 4 এ, অনুমান জিনিসটা কি। আর দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, এটা হচ্ছে ৭৯ থেকে কি ৯০ এর ক পর্যন্ত সব যারা দিবেন না, আমি যেগুলো বলেছি সেগুলো দিবেন। আর ডিজিটাল আপনার রেকর্ড বিষয়ে আদালত কি অনুমান করতে পারে, তখন ৭৯ আসবে না, তখন ৮১ ক, ৮৫ ক, খ, তারপরে হচ্ছে গ, তারপরে হচ্ছে ৯০ এর ক, এই কয়েকটা ধারা দিয়ে ডিজিটাল রেকর্ডের অনুমান আসলে ওখানে লিখবেন। তাইলে গেলে কি কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে কি হইতে হবে না আমাকে বলেন। অবশ্যই হইতে হবে। আচ্ছা, তাহলে এই তথ্যটুকু আজকের কনসেপচুয়াল ক্লাসের এতটুকু। এখন আমরা হচ্ছে সামনে আপনার বাকি পরবর্তী প্ল্যানের মধ্যে ফুল হেডলাইন গুলো লিখে রাখেন। এই প্ল্যানের প্রশ্নগুলো ঢুকাবো সামনের ক্লাসে। হেডলাইন গুলা হচ্ছে আপনার মৌখিক দালিলিক সাক্ষ্য কিভাবে মৌখিক সাক্ষ্যকে বর্জন করছে, এটা একটা হেডলাইন। এটার মধ্যে আমরা ৯১, ৯২, ৯৩, ৯৪ ক্রিটিক্যাল সেকশন গুলা পড়বো। এখান থেকে অনেক প্রবলেম আসে, সেই প্রবলেম গুলা দেখবো, তারপর প্রবলেম নিয়ে একটা ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ৬ নাম্বার টপিক। আমরা সামনের ক্লাসে ৬ নাম্বার টপিক আলোচনা করে ১ নাম্বার টপিকের বাকি ইনফরমেশন গুলা দিব বর্ণনা আকারে। আচ্ছা, এটা একটা টপিক। তারপরে নেক্সট হচ্ছে আপনি লিখবেন এটার পরে প্রমাণের দায়ভার, ফৌজদারি প্রমাণ এবং দালিল প্রমাণ, জানি ওই যে দেওয়ানি, ফৌজদারি এবং দেওয়ানি, এই দুইটা ইস্যুতে কিভাবে প্রমাণের বিষয়টাকে কনফার্ম করা হয়েছে। ঠিক আছে, প্রমাণের দায়ভারটা কেমন। ফৌজদারিতে হচ্ছে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহ ছাড়াই প্রমাণ করতে হবে। আর দেওয়ানিতে হচ্ছে ভারসাম্যমূলক প্রমাণ, যতটুকু প্রমাণ করা যায় ততটুকু রিকভারি পাবে, যতটুকু প্রমাণ করতে পারতেছে না ততটুকু রিকভারি পাবে না। আপনার ১০১ থেকে ১১৪ পর্যন্ত ভালো করে পারেন, ওইটা পরে ফেলতে হবে। আমরা সামনের ক্লাসে ওই জিনিসটা টাচ করবো। এখান থেকে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে, ওগুলোও টাচ করবো। ঠিক আছে, তাহলে দলিলের প্রমাণের দায়ভার দিয়ে ওই টপিকটা লিখলাম। তারপরে আমরা অ্যাস্ট্রোপেল থেকে পড়বো এবং আমরা এখানে আরো কিছু টপিক নিয়ে আসবো অ্যাস্ট্রোপেলের সাথে রিলেটেড। তারপরে টপিক আমরা পড়বো হচ্ছে আপনার সাক্ষ্যের যোগ্যতা অযোগ্যতা নিয়ে। ঠিক আছে, আমি টোটাল একটা সামারি করে দিচ্ছি, তারপরে এগুলোর ভিতর মাংস ঢুকায় আপনাকে পরিপূর্ণতা দান করবে। সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা নিয়ে, মানে সাক্ষ্য কিভাবে গ্রহণযোগ্য হয়, সাক্ষ্য কে কে দিতে পারে, সাক্ষ্যকে দিতে পারে না। ঠিক আছে, এটা ১১৮, ১১৯, ১২০ যোগ্য সাক্ষী, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬। এটা হচ্ছে সাক্ষী, এদেরকে বাধ্য করা যাবে না সাক্ষ্য দিতে। ডিটেলস আমরা পরে জানবো। এগুলা জানা থাকলে আপনার একটা ম্যাপিং হয়ে যাবে। এই আপনি যদি সিলেট ঘুরতে যাই, আমি যদি সৈয়দ এলাকায় ঘুরতে যাই, তাহলে কি আমার একটা ম্যাপিং লাগবে না, যে আমি প্রথমত ইয়েতে যাব, এই আপনার সিলেট গিয়ে আমি প্রথমত নামবো শাহজালাল মাজারে, তারপরে আমি শাহপরান মাজারে যাব, তারপরে আমি লাল দিঘিতে ঘুরতে যাব, তারপরে আমি মাধবকুণ্ড যাব, তারপরে আমি ওই যে পাথরের জানি কি আছে, এটা পাথরের জানি কি এটা বলে, সাদা পাথর। জাফলং, সাদা পানি। এটা একটা প্ল্যান থাকে না? তো আপনার পড়তেছেন, আপনার পড়ার মধ্যে একটা প্ল্যান থাকবে না, খালি রিটেন বহু প্রশ্ন দিকে আপনি এই পড়বেন, হবে না, এগুলো মনে রাখতে পারবেন না, চাপ করে যাবেন। আমি প্ল্যানিংটা দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলছি এখন, সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং কে কে সাক্ষী দেওয়ার যোগ্য এবং সাক্ষী দেওয়ার অযোগ্য, কে কে দিতে পারে, কে কে দিতে পারে না, কাকে বাধ্য করা যাবে, কাকে বাধ্য করা যাবে না, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে লেখেন আরেকটা টপিক, এটার সাথে বিচারকের সাক্ষ্য গ্রহণের সীমাবদ্ধতা। বিচারকের কি সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো ধারা ধরে ধরে। ঠিক আছে, বিচারক কোন প্রশ্ন করতে পারে, কোন প্রশ্ন করতে পারে না, এই জিনিসগুলো আমরা টাচ করবো সামনে। ঠিক আছে, তারপরে নেক্সট টপিক লেখেন আপনার এটা তো, তারপরে আপনি লেখেন
লিডিং কোশ্চেন কে, লিডিং কোশ্চেন কখন করা যায় কখন করা যায় না, যারা কে, যারা আপনার কোন কোন বিষয়ে আপনার জেরা করা যায়, কোন কোন বিষয়ে জেরা করা যায় না, অথবা জেরার মূলনীতি, তখন জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি সবকিছু মিলিয়ে আমরা এইখান থেকে একটা টপিক সিলেক্ট করব। অথবা জেরাই সংশোধনীতে, এই যে সংশোধনীতে আমরা পড়লাম জেরা করার সময় কিছু সংশোধনী আছে, কোন কোন ইস্যুতে আপনার প্রশ্ন করা যায় না, এই বিষয়গুলো আমরা কি দেখবো। তারপর ওই যে বিচারকের সাক্ষ্য গ্রহণের সীমাবদ্ধতা, ওখানেও আমরা বেশ কিছু প্রশ্ন আছে, ধারা আছে, ওই ধারাগুলোকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবো। আচ্ছা, তারপরে নেক্সট টপিক হচ্ছে বৈরী সাক্ষ্য। বৈরী সাক্ষ্য এবং সাক্ষীর বিশ্বাসযোগ্যতা আপনার হরণ করা। কে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করতে হয়, বৈরী সাক্ষ্যের ধারা আছে ওই ধারা, এবং বিশ্বাসযোগ্যতা হরণ করার একটা ধারা আছে, ওই ধারা দিয়ে লিখে ফেললে এটা হয়ে যাবে। আমি টোটাল রূপরেখাটা আপনার সামনে উপস্থাপন করতেছি, তারপর হচ্ছে আর 2টা ক্লাস লাগবে আমার এটাকে খণ্ডন করতে। এই হচ্ছে ম্যাপিং। আচ্ছা, তারপরে কি, আর এই ম্যাপিং জানলে আপনারা সব পারবেন, কারণ সব তো আমি ডকুমেন্টে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আপনার আর ওই রকম গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ বা অগ্রহণ করার কারণে বিচার আবার নতুন ভাবে করতে হবে কিনা, এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে, এবং এটার সাথে আসতে পারে রিফ্রেশিং মেমোরি একটা সংজ্ঞা আসতে পারে। ঠিক আছে, রিফ্রেশিং মেমোরি। তারপরে আরো কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে। ঠিক আছে, সকল সাক্ষ্যই গ্রহণযোগ্য, কিন্তু সকল গ্রহণযোগ্য সাক্ষ্য প্রাসঙ্গিক না, এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে খণ্ডন করব। সাক্ষ্য আইন চরিত্র নয়, মামলা নিয়ে বিচার করে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, এগুলো আমরা কিভাবে খণ্ডন করব। কিছু পাঠ্যমূলক প্রশ্ন আসতে পারে, কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। যেমন আমি আপনাদেরকে পড়াইছি, সাপোজ এইরকম হান্ড্রেড অফ কোশ্চেন বিভিন্ন আইটেমে আমি দিয়ে আপনাকে টেস্ট করব। যেমন আমি যদি এখন একটা অনুধাবনমূলক প্রশ্ন করি আপনাকে, যেমন ফরেনসিক সাক্ষ্য, যেটা আমরা একটু আগে করে আসছি, হ্যাঁ, যে ফরেনসিক বা শারীরিক বা ফরেনসিক প্রমাণ এবং প্রত্যক্ষ সাক্ষ্য, দুইটার মধ্যে কোনটা উত্তম সাক্ষ্য বলে আপনি মনে করেন, যুক্তি দাও। এই প্রশ্ন কি বইয়ের মধ্যে পাবেন? পাবেন না, এগুলো কি কনসেপ্টুয়াল। আপনি ধরেন যে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য, দুইটার মধ্যে কোনটা উত্তম, একটা যুক্তি দাও। এগুলা কি বইলা কমন ফলানো যাবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি লিখতে পারবেন। দালিলিক এবং মৌখিক সাক্ষ্যের মধ্যে কোনটা উত্তম সাক্ষ্য? অবশ্যই দালিলিক সাক্ষ্য উত্তম সাক্ষ্য। এখন দেখেন, ফরেনসিক প্রমাণ এবং হচ্ছে ফরেনসিক আর ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স এবং হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য, দুইটার মধ্যে কোনটা উত্তম বলে তোমার মনে করো, যুক্তি দাও। আসতে পারে না অনুধাবনমূলক বা ক্রিটিক্যাল কিছু অ্যানালাইসিস, আসতে পারে না যে সাক্ষ্য আইনের সর্বোত্তম সাক্ষ্য কোনগুলা, এগুলা কি বইয়ের মধ্যে থাকবে? থাকবে না, আপনাকে বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে সাক্ষ্য করে নিতে হবে। এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আমি কি করব, শিটে দিয়ে দিব এবং আলোচনা করে দিব, তাইলে দেখবেন যে আপনি কোনো ঠেকার সুযোগ নেই। ঠিক আছে, প্রমাণের দায়ভার থেকে বলেন, এগুলো থেকে বলেন, এগুলো থেকে বিভিন্ন ক্রিটিক্যাল প্রবলেমেটিক প্রশ্ন আসবে, এগুলো আমরা আলোচনা করে দিব। ঠিক আছে, এভাবে আমরা সাক্ষ্য আইনের জার্নিটা শেষ করবো। আজকে আমরা প্রথম ক্লাস এতটুকুই। আর হচ্ছে আপনার লিখিত আপনার আমরা হচ্ছে আজকে ফাউন্ডেশন ক্লাস করলাম, টোটাল সামারি টপিক দিয়ে দিলাম। আমরা পরবর্তী ক্লাসটা করব, আমরা হচ্ছে আমার সাক্ষ্য আইনের আর সরি এই রিটেনের একটা পেইড ব্যাচ আমি হচ্ছে রান করতে যাচ্ছি, পেইড ব্যাচ। ঠিক আছে, যেখানে আপনার 7টা সাবজেক্টের আমি যে টপিক গুলা দিব, এর বাইরে কোনো টপিক পাবেন না। এমসিকিউতে যেমন দাগায় দাগায় আপনি টপিক দিয়ে দিছি, 87 প্লাস প্রশ্ন, একদম টু দা পয়েন্টে, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, এইভাবে আপনি এই রিটেন ম্যানুয়াল আপনি ক্লাস থেকে আপনি এইভাবে পরীক্ষা শেষ হলে আমি দাগায় দাগায় যে প্রশ্নটা আসছে আপনি পাচ্ছেন কিনা, আপনি ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে অবশ্যই পারবেন। ঠিক আছে, সেটার জন্য একটা কোর্স ফি আমি নির্ধারণ করেছি, ওই কোর্স ফিটা পেড করে আপনি পেইড ব্যাচে আমি হচ্ছে আপনার শীটটা রেডি করতে আগামী দিন লাগবে, এরপরে আরেকদিন সময় দিব। আমরা বৃহস্পতিবার থেকে পেইড ব্যাচে ক্লাস শুরু করব, বৃহস্পতিবার রাত 9:30। শুক্রবারেও ক্লাস করব, যেহেতু আমার বুধবার একটা ক্লাস প্ল্যান ছিল, ওই প্ল্যানটা শুক্রবারে নিয়ে যাব। তারপরে আমরা হচ্ছে একদিন পর পর ক্লাস করব, একদিন পর পর ক্লাস করব, একদিন ক্লাস করব পরের দিন টেস্ট নিব, একদিন ক্লাস করব পরের দিন টেস্ট নিব। ধরেন যে আমি আজকের ওভারঅল ক্লাস করছি, এরপরের দিন আমি আপনার ভাগ করে দিব যে আমরা হচ্ছে এই টপিক
টপিক 1 এবং টপিক 2 এর উপর পরীক্ষা দিবেন আপনি। টপিক 1 এবং টপিক 2। টপিক 1 কে সংশোধনী, টপিক 2 কে প্রাসঙ্গিকতা। তাহলে দেখেন আমি কি দ্বারা বলে দিব, আমি আপনার টপিক দিয়ে দিছি, আমি বলে দেবো এই দুইটা টপিকের উপর একটা পরীক্ষা দেন, ঠিক আছে? আপনি পরীক্ষা দিবেন। এমনকি আপনারা একটা পরীক্ষা দিয়ে ফেলতে পারেন সংশোধনী এবং টপিক 2 এর উপর, টপিক 1 এবং টপিক 2 এর উপর একটা পরীক্ষা আপনারা হচ্ছে কালকে সময় নিয়ে বুধবার একটা পরীক্ষা দিয়ে দেন। তারপরে বৃহস্পতিবার থেকে আমাদের পেইড ব্যাচ রান হবে। তাহলে আপনাদের টপিক 1 এবং টপিক 2 এর উপর একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটা দিয়ে আমরা হচ্ছে পেইড ব্যাচে চলে যাব, ঠিক আছে? তাহলে টপিক 1 সংশোধনী, টপিক 2 প্রাসঙ্গিকতা, এই দুটো টপিকের উপর একটা পরীক্ষা দিবেন। ভাইয়া পেইড ব্যাচে কি ফি নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, ফি তো নির্ধারণ করেছি। আমরা তো যারা এমসিকিউ পাস করছি 40 জন এরা আছে, আর বাকি কয়েকজন বেশি আছে। তো সবকিছু মিলিয়ে একটা ফি থাকবে, না হলে এটা কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তো অনেক কিছু বিষয় আছে। ওকে, তো আপনারা যারা যারা ভর্তি হতে আগ্রহী আছেন আপনারা ভর্তি হয়ে যাবেন দ্রুততার সাথে। আর এটা কোর্স ফিটা মোটামুটি খুব বেশি কমও না, আবার খুব বেশি বেশিও না, একটা স্ট্যান্ডার্ড কোর্স ফি রাখা হয়েছে। আপনারা যে কয়জন ভর্তি হবেন গ্যারান্টি দিয়ে আমি হচ্ছে কি পাস করাই দিব। জাস্ট হচ্ছে আমার সাথে কমিউনিকেশন করবেন, আর আপনি যে কোনো সমস্যা করলে বলবেন যে ভাই এই জায়গাটা কেমনি কি করবো, আমাকে একটু সলিউশন দেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর আমি রেসপন্স করবো, অবশ্যই রেসপন্স করবো, এটা আমি করবো, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের শীট দেওয়ার পরেও যদি কোনো ল্যাকিং থাকে সেটা আমি পিডিএফ দিয়ে রিকভারি করে দিব। এই প্রশ্নটা একটু ভালো করে দেখেন, এবং এর বাইরে কিছু আসবে না, এটা আমি নিশ্চিত, ঠিক আছে? এবং আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, এটাও আমি নিশ্চিত, ঠিক আছে? তো আমার নাম্বার তো সবার জানা আছে, 01905000652। এই নাম্বারে ফোন দিয়ে, যেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা ভর্তি নিশ্চিত করে ফেলবেন। আর ভর্তির জন্য কোর্স ফিটা আপনার, যেহেতু আমরা একদিন পর পর ক্লাস করব, বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারও ক্লাস করবো, শুক্রবারও ক্লাস করবো, ঠিক আছে? টানা 2টা ক্লাস করে আমরা সাবপয়েন্টটাকে একটু আগায় নিব, ঠিক আছে? বৃহস্পতিবার কয় তারিখ? বৃহস্পতিবার কয় তারিখ আপনারা দেখেন তো। স্যার 1 মে। পহেলা মে, মে মাসের 1 তারিখ আর মে মাসের 2 তারিখ, ঠিক আছে? বৃহস্পতি শুক্র 2 দিন ক্লাস করে টানা, শুক্রবার একটু লং টাইম ক্লাস করলেন, আমরা 7 পয়েন্টটা শুক্রবারের মধ্যেই শেষ করবো, 1 তারিখের মধ্যে। ওকে, কিভাবে শেষ করবো এটা তো আপনার দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আপনার শেষ করতে পারবেন, আমার হাতেও শেষ হবে, ঠিক আছে? এটার দায়িত্ব আমার, কিভাবে শেষ করবো আপনার আইনজীবী হওয়ার সকল পদক্ষেপ নিশ্চিত করব। আমার সাথে আপনারা যোগাযোগ রাখবেন টাইম টু টাইম হোয়াটসঅ্যাপে, আর গ্রুপে তো যে কোনো সমস্যা হলে জানাইবেন, ঠিক আছে? এবং পরীক্ষা দিতে হবে একদিন পর পর। আজকে ক্লাস কালকে পরীক্ষা, আজকে ক্লাস কালকে পরীক্ষা, না কিন্তু 1 মাসে আমরা কভার করতে পারবো না। আমার প্ল্যান হচ্ছে ঈদের আগে আমরা 7টা সাবজেক্ট শেষ করবো টপিক দিয়ে দিয়ে, এবং আমি টপিক দিয়ে দিলে এটা কোনো বিষয় হবে না, 2 দিনে আমি ছোট সাবজেক্ট শেষ করে ফেলতে পারবো। যদি আমার এক্সট্রা ক্লাস থাকে আমি 2 দিন এক্সট্রা ক্লাস নিয়ে দায়িত্ব নিয়ে 2 দিন শেষ করে দিব। আপনার কিছু ডেডিকেশন সহ ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? আর কিছু জানার আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না আমি কিছু। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। আমার ক্লাস শেষ, আজকে ক্লাস ফাউন্ডেশন ক্লাস শেষ। তারপর আমরা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস করব বৃহস্পতিবার এবং শুক্রবার, 2 দিনে 7 পয়েন্ট শেষ করে দিব এবং কনফার্ম করে। বৃহস্পতিবার 1 পার্টের ক্লাস হবে, শুক্রবার আরেক পার্টের ক্লাস হবে, তারপরে শনিবারটা গ্যাপ দিব, রবিবার একটা ক্লাস হবে, তারপরে আবার একদিন পরীক্ষা হবে, তারপরের দিন আরেকটা ক্লাস হবে। আমি বলি আপনাকে, এই 1 তারিখের মধ্যে 7 পয়েন্ট শেষ করব, তারপর একদিন সময় দিব, টোটালটার উপর পরীক্ষা নিব, এবং আপনাকে 10-12 সেট প্রশ্ন আমি রেডি করে এটা প্রশ্নগুলো পিডিএফ করে দিয়ে দিব।
আপনি বাসায় প্র্যাকটিস করার জন্য গ্রুপে দিয়ে দিব ফ্রি পিডিএফ করে দিয়ে দিব। ওটা আপনি ওপেন করে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন। আমি শতভাগ নিশ্চিত এখান থেকে প্রশ্ন আসবে। আপনি পরীক্ষার পরে মিলিয়ে খালি দেখে নিন, শেষ কাটছি। তাতে 2 দিনে আপনি শেষ করবেন যেটা এমসিকিউটা আপনার পড়া আছে। তামাদিয়ান পরের 2 দিনে শেষ করে দিব, এই এসআরএক্স 2 দিনে শেষ করে দিব। তার মানে 10 তারিখের মধ্যে আমরা 3-4টা সাবজেক্ট শেষ করব। বার কাউন্সিল অর্ডার 1 দিনে শেষ করে দিব ফাঁকে ফাঁকে, ঠিক আছে? সূত্র দিয়ে বার কাউন্সিল মনে রাখার কিছু সূত্র আছে, সূত্র দিয়ে আমরা শেষ করে দিব। 10 তারিখের মধ্যে আমাদের হচ্ছে 4টা সাবজেক্ট শেষ হয়ে যাবে। তারপরে 10 তারিখ থেকে 30 তারিখ, ঈদ তো আমাদের 6 তারিখ, 10 তারিখ থেকে 30 তারিখ, এই 20 দিন, এই 20 দিনের মধ্যে বড় 3টা সাবজেক্ট শেষ করবো। তাহলে আমাদের 7টা সাবজেক্ট শেষ হবে, তারপর খালি রিভিশন হবে আর পরীক্ষা হবে, শেষ। এবং আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমি কনসেপ্ট দিলে আপনাদের ক্লিয়ার না হয়ে কোনো সুযোগ নেই, হয়েই যাবে। জাস্ট লেগে থাকেন এবং কন্টিনিউ হয়ে যাবে। ওকে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। মানে 1 মাসের ঠিক আছে। জার্নি, একদিন পর পর হবে, বৃহস্পতিবার থেকে রান, আর 2 দিন সময় দিলাম, ভর্তি হয়ে যান। আর কোর্স ফি হচ্ছে 6000 টাকা, বেশি মনে করেন না। স্বপ্নের জন্য দরকার। আপনার যদি গান গাইতে ইচ্ছে হয়, আপনার তো বাদ্যযন্ত্র লাগবে, নাহলে আপনি গান গাইবেন কেমনে? গান ভালো জানলেও আপনি বাদ্যযন্ত্র না থাকলে আপনি কিছু করতে পারবেন না। এই গান দিয়ে আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনার যেটা লাগবে সেটা আপনার খরচ করতে হবে, সময় খরচ করতে হবে, আপনার কিছু অর্থ খরচ করতে হবে, সঠিক গাইডলাইনটা লাগবে, এটা দরকার। আপনি অন্যান্য বিভিন্ন জায়গায় করতে পারেন, আমি অতটা ফোকাসে নাই কারণ আমি লাইফ করি না, ঠিক আছে? আপনার ঘটনা হচ্ছে যে সঠিক গাইডলাইন কিন্তু খুব কম সংখ্যক লোকই আছে। শরবত কিন্তু সবাই মিষ্টি করতে পারে না, শরবত সবাই বানাতে পারে কিন্তু সব শরবত মিষ্টি হয় না, সব রান্না কিন্তু ঠিক হয় না, রান্না চুলায় বসাইলেই হয় না, এটা টেকনিক আছে, ঠিক আছে? তো টেকনিক না জেনে উল্টা পাল্টা আবুল তাবুল পড়ানোর মতো কিন্তু অভাব নেই, ঠিক আছে? অনেকে আছে যোগ্যতা নাই, তারাও পড়াচ্ছে, আছে অনেকে। কারণ শুধু ওই 10-12টা 20টা প্রশ্ন করলে হবে না, তার টোটাল ওই সম্পর্কে আপনার একটা ফিলোসফি থাকতে হবে, মাথার মধ্যে আপনার টোটাল বইয়ের একটা পিকচার থাকতে হবে, এটা অনেকেরই নেই, ঠিক আছে? অতএব আপনার আবুল তাবুল জায়গায় গিয়ে সময় নষ্ট করা ছাড়া আমার মনে হয় যে আর কিছুই হবে না। তবে আমি এতটুকু নিশ্চিত এবং আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, আমি হাইলি কনফিডেন্ট যে আমি একটা সঠিক নির্দেশনা দেওয়ার মতো ক্ষমতা রাখি এবং দিতে পারি, ঠিক আছে? এবং এর বাইরে কিছু আসবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি সেটা করতে পারি। আর অনেক জায়গায় যাবেন আপনি, 10টা 5টা 20টা প্রশ্ন পড়াইবো, আপনার কোনো কনসেপ্ট থাকবে না, আপনার সংশোধনী সম্পর্কে কোনো কনসেপ্ট নাই, আপনার একটা প্রশ্ন পড়াই দিত, পুরো প্রশ্ন পরীক্ষায় আসলে লিখতে পারবেন, না আসলে আপনি হাতে বসে, ঠিক আছে? এই হচ্ছে। তাহলে এটার প্রতি খেয়াল রেখে আপনি নিজে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আমি বলছি না আপনি আসেন, কারণ আমার অলরেডি কিছু ক্রিয়েট করা স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার আমার এখানে আসবেই, ঠিক আছে? এই আর কি বিষয়। তাহলে আর সময় নষ্ট করবো না, আপনার যতটুকু ডেডিকেশন দেওয়া দরকার আমি আপনার রিটেনের জন্য দিব, দিয়ে আপনাদের আইনজীবী বানায়া ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট হচ্ছে আমার সাথে একটু কমিউনিকেশন রাখেন, যাতে আমি ধরতে পারি যে আপনার কোন জায়গায় ল্যাকিং থাকবে। আমি বলে দিব যে আপনার এই জায়গায় ল্যাকিং, সেটা ঠিক করেন, এটা এইভাবে হবে, এটা এইভাবে করবেন, ঠিক আছে? এবং আমি ওপেন ডিসকাশনেরও ব্যবস্থা রাখবো। ক্লাসের মধ্যে আমি লাস্ট 20 মিনিট আপনাকে প্রশ্ন করবো, আপনি আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করার জন্য আপনি, প্রশ্ন করার জন্য আছি আমি না পারলে দেখবো, দেখে আমি প্রশ্ন দিব, আমি অবশ্যই আপনাকে সুযোগ দিব, আর আমিও প্রশ্ন করবো যে ভাই এটা কি, এটা আসলে কোন ধারা দিয়ে লিখবেন উত্তরটা, এটা আসলে আপনি কোন ধারা দিয়ে লিখবেন। এই অ্যানালাইসিসটাই হচ্ছে রিটেন, আর কিছু না। রিটেন মানে মুখস্থ না, রিটেন মানে হচ্ছে কনসেপচুয়াল এবং অ্যানালাইসিস করা। আপনার স্বপ্নের প্রতি যত্নবান হন, স্বপ্ন আপনার নিরাপদে থাকুক, এই আশা ব্যক্ত করে আমি হচ্ছে শেষ করছি। আপনি যাতে আগামী দিনে একজন সফল অ্যাডভোকেট হয়ে বাড়ি যেতে পারেন আমার দিক নির্দেশনা নিয়ে, এটাই হচ্ছে গিয়ে বিষয়। হ্যাঁ, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আইন বিচারণের সাথেই থাকেন। আল্লাহ হাফিজ। আর কিছু বলার থাকলে বলতে পারেন। বলবেন কিছু কেউ? না ভাইয়া, কেউ কিছু বলবেন আশা রাখি। ঠিক আছে ভাইয়া। ওই যে 20-25 জন বইলে, ওই 20-25 জনের দায়িত্ব একদম অ্যাডভোকেট বানানো পর্যন্ত থাকবে। স্যার আমি একটু বলতে চাচ্ছি স্যার, আজকের ক্লাসের রেকর্ডটা কিন্তু একটু দিয়েন স্যার, আমার কারেন্ট আচ্ছা, চলে ঠিক গেছে, আছে, শেষ 30 মিনিট আমি পাই নাই। রেকর্ড দিব। আর জসিম ভাই আপনি রাখুন, আপনার পড়ার সময় কম থাকে আমি জানি, আপনার একটু ভিন্ন, এই জন্য আমার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করলে আমি বলে দিতে পারবো যে আপনার কোন কোন জায়গায় ফোকাস দিতে হবে। ওকে।
স্যার আসসালামু আলাইকুম স্যার। জসিম ভাইয়ের একটা জায়গায় ফোকাস দিতে হবে, এটা হচ্ছে পদার্থ কি। হ্যাঁ বলেন শোয়েব ভাই বলেন। আর আমি একটা এই তো ক্লিয়ার করতে চাই, ওই যে শোয়েব ভাই আছে উনি সামনে অ্যাডভোকেট হয়ে গেছেন, এটা আমি ডিক্লারেশন দিতে চাই। কারণ উনাকে আমি এমসিকিউর আগেও ডিক্লারেশন দিয়েছি, এখনো ডিক্লারেশন দিচ্ছি। আরেকটা ভাই আছে, ভাইয়ের নাম জানি কি মনে নাই, আমার আলী হোসেন না কি ভাই জানি, উনিও অ্যাডভোকেট হবে, দুজনকে আমি ডিক্লারেশন আগে দিয়ে দিচ্ছি। আর বাকিদের সাথে জি কমিউনিকেশন না হবে। স্যার, সবাই হবো স্যার, সবাই সবার মনের আশা পূরক স্যার, সবাই সবার সবাই জন্য তো। হবে। আমি হুম। আপনার সবাইকে আমি হচ্ছে ওই সেন্সে সবাইকে বলতেছি না যে হবে না, আমি হচ্ছে আপনাকে চিনি জানি ভালোভাবে, এই জন্য আপনার সম্পর্কে আমি এমসিকিউর আগে বলছি না আপনাকে যে আপনার হবে, আমি বলছি কি বলছি না বলেন। জি, আপনার এই ইন্সপায়ারটা আমাকে অনেক কাজ করছে স্যার। আপনি আমাকে এই অ্যাডভান্স তাইলে কেন এই আপনার সম্পর্কে আমি বলছি, অন্যদের সম্পর্কে বলি নাই? কারণ আপনি আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ করছেন, আমি আপনার পড়ার বিষয়গুলো বলছেন যে ভাই আমি এই জায়গাটা কি করবো, এই জায়গাটা আমার দুর্বলতা আছে, বা এই জায়গাটা আমি তখন আমি ক্লাসেও বুঝছি, আর ওই যোগাযোগের সময় আমি বুঝে গেছি যে আপনার পারবেন, এই জন্য আমি সবার সামনে কিন্তু ডিক্লারেশন দিয়ে দিচ্ছি। এবারও এটা হবে, এর ব্যত্যয় ঘটবে না, সবাই হবেন ইনশাল্লাহ। এই উনাকে আমি ভালোভাবে চিনি দেখে ওনার কথাটা বলছি, আবার অন্যরা মন খারাপ করে দিন না। হ্যাঁ বলেন। শোয়েব বলছিলাম ভাই স্যার, বলেন। আজকে যে টপিক যেগুলো দিছিলেন হুম, ওটা তো তেমন তো নোট ডাউন করি নাই, কারণ এমসিকিউতে তো ওইগুলো তো অনেকটাই নোট ডাউন করা আছে। আর হুম, আমি তো আজকে ওই বললাম না, অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। হুম, হুম। আচ্ছা ওই রেকর্ড যে দিয়ে আপনি দিব না। হ্যাঁ, আপনি যেগুলো আমাকে আমাদেরকে দিবেন, কাইন্ডলি ওটা একটু আর সবার জন্য আর্জেন্ট দিলে ভালো হয়, কারণ ওটা ফলো করে হ্যাঁ ক্লাস হ্যাঁ করলে সবার ভালো আর্জেন্টলি হয়। দিব, আর্জেন্টলি দিব কাজ। এই যে শুক্রবারের মধ্যে আশা করছি আপনি একটা পার্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর ওটা ধরে ধরে আমরা তারপরে ক্লাস করব, আপনি বললেন আমরা হ্যাঁ হ্যাঁ দেখলাম আর আমরা ধরে ধরে, রাইটিং আর করলাম। যদি কোনো ইনফরমেশন মনে হয় আমার যে দেওয়া দরকার, ওটা আমি পিডিএফ দিয়ে দিব, বুঝছেন না? ওটাতে কোনটা মিসিং হয়ে গেলে, যদি কোনোটা মিসিং হয়ে যায়, আমার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, ওটা আমি পিডিএফ দিয়ে দিব, ওটা কন্টিনিউ করে ফেলবো। ওকে। আর আপনার যে নোট ডাউন স্যার, ওটা তো 100% দ্বারা উল্লেখ মেনশন করা আছে না? হ্যাঁ হ্যাঁ 100%। আচ্ছা ঠিক এই আছে স্যার। জন্যই তো। ঠিক আছে। আর আমি ওকে স্যার থ্যাংক হোয়াটসঅ্যাপ ইউ। মেসেজে কথা বলতেছি আপনার হোয়াটসঅ্যাপে। ওকে, আসসালাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনাদের সময় হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার থেকে আমাদের পেজ থেকে সুন্দরভাবে ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যোগাযোগ করে ভর্তি কনফার্ম করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আইনজীবী হন, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কিন্তু চেষ্টা করলে হয়ে যাবেন। ওকে, আর আমার ইনস্ট্রাকশন তো থাকবেই। থ্যাংক ইউ ভেরি মাচ।